ইন্টারভিউতে আমরা প্রায় একটি কমন কোশ্চেন শুনে থাকি, আমাদের ডকারাইজড অ্যাপ্লিকেশনে সিআইসিডি 5 to 10 মিনিটস ধরে চলে, আপনি কিভাবে অপটিমাইজ করবেন? আপনাকে কিন্তু অনেক ইন্টেলিজেন্টলি এই কোশ্চেনের অ্যান্সারটি দিতে হবে, যেটি রিক্রুটাররা শুনতে চায়। হয়তোবা হতে পারে অ্যান্সারটি এরকম, আমাদের মাল্টি স্টেজ বিল্ড থাকতে হবে, আমাদের ক্যাশিং ইমপ্লিমেন্ট করতে হবে, এবং যে প্যাকেজগুলো ইনস্টল হয় প্রত্যেকটি ডিপ্লয়ে বারবার ইনস্টল হচ্ছে কিনা, এভাবে আমরা অপটিমাইজ করতে পারি। আর এই বিষয়গুলো নিয়ে ইনস অ্যান্ড আউট বিস্তারিত ডিসকাস করবেন কামরুল হাসান, সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার, অপটিমাইজলি। উইদাউট ফার্দার ডিলে, লেটস গেট স্টার্টেড। ওকে, যদি কারো কোনো প্রশ্ন থাকে একটু হ্যান্ড রেজ করে তারপর হচ্ছে হ্যান্ড রেজ করেন, দেন আমি আনমিউট করে কোশ্চেন করতে বলি। অলরাইট, লেটস স্টার্ট। So today we're gonna talk about a little bit intermediate or somewhat advanced topic of Docker. তো আমরা মোটামুটি এখানে যারা আছি, আমি ধরে নিচ্ছি যে আমরা ওই ভিডিওটা দেখছি অথবা আমরা টুকটাক ডকার নিয়ে কাজ করছি। তো ডকার নিয়ে কাদের কাজ করা হয়? অলমোস্ট যে কেউ এখন লোকালি ডেভেলপমেন্ট করতে এবং প্রোডাকশনে ডেভেলপমেন্টের জন্য আমাদের ডকার লাগে। তো এখানে একটা কমন প্রবলেম হলো যে শুরুতে আমরা যখন অ্যাপ্লিকেশন ডকারাইজ করি তখন একটা ডকার ফাইল কোনো রকম লিখে ফেলার পর ওইটা আমরা হয়তো লোকালি চালাচ্ছি, প্রোডাকশনেও হয়তো ডিপ্লয় করে দিই। এটা একটা সমস্যা হয়ে যায় যে কিছু স্মল স্টেপ না নেওয়ার কারণে ডকার ফাইলটা বা যে ডকার ইমেজটা আর কি, তো সেটা অনেক বড় হয়ে যায় আর কি। কোনো ক্ষেত্রে ফিউ গিগাবাইটস হয়ে যায়। অনেক সময় কিছু করার থাকে না, এমনিতে লাইব্রেরি গুলো সবগুলো অ্যাড করলে এটা বড় হবে, কিন্তু কিছু অপটিমাইজেশন টেকনিক আমরা ফলো করতে পারি। তো সেটা নিয়ে আজকের আলোচনা। তো আমি একটু স্ক্রিন শেয়ার করছি। আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি ভাইয়া। থ্যাংক ইউ। ওকে, তো আমি এইখানে আজকের সেশনের জন্য একটা ছোট্ট প্রজেক্ট নিয়েছি। তো প্রজেক্টটা হচ্ছে চিন্তা করে দেখলাম যে হচ্ছে নোড জেএস এর একটা প্রজেক্ট নিলে সহজ হয়, কারণ ম্যাক্সিমাম মানুষজন নোড জেএস বোঝেন। তো এটা টাইপস্ক্রিপ্টে একটা জাস্ট ছোট্ট সার্ভিস। আমি যদি দেখি এটার ভেতরে কি আছে, এটা সিম্পলি একটা সার্ভার ফাইল আছে, এখানে হচ্ছে যে কিছু লাইব্রেরি আছে। তো সাধারণত একটা অ্যাপ্লিকেশন ডকারাইজ করার ক্ষেত্রে কিছুটা অ্যাপ্লিকেশন স্পেসিফিক নলেজ, মানে কোন ফ্রেমওয়ার্কটা আমরা ব্যবহার করছি বা কোন লাইব্রেরি গুলো ব্যবহার করছি সেটা নিয়ে একটু আইডিয়া থাকা লাগে। না থাকলেও সমস্যা নাই, কারণ হচ্ছে যে এখন ক্লড আছে, প্রোডাক্টস আছে, আমরা হচ্ছে যে জিজ্ঞেস করলেই পাই। তো একটা কমন প্যাটার্ন এখন আছে যে আমরা এখন যাই লাগে আমরা হচ্ছে আগে গুগল প্লে সার্চ করতাম, ইনস্টেড অফ সার্চিং ইন গুগল এখন আমরা সিম্পলি চলে যাই হচ্ছে চ্যাটজিপিটি, প্রোডাক্টস বা হচ্ছে যে ক্লডের কাছে। তারপর ক্লড যেটা বলে আমরা মোরলেস ওইটাই করি। ধরেন যে আপনার কাছে একটা অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশনটা দেয়া আছে, রাইট? এখন আমরা এই অ্যাপ্লিকেশনটা নিয়ে কাজ করি। তো প্রথমে আপনাদের কাছে আমি যা কিছু দেখাবো সেটা হচ্ছে একটা এডব্লিউএস এর ভিএম এর মধ্যে দেখাবো। তো আমি ভিএমটা অলরেডি বানিয়ে রেখেছি, এখানে আমরা এই ভিএম এর মধ্যে কানেক্ট করেছি। এই টার্মিনালের লেখা কি পড়া যাচ্ছে? এই যে উপরে সবুজ লেখাটা। জি ভাই পড়া যাচ্ছে। আচ্ছা আচ্ছা, তাহলে খুব ভালো। তো এই ভিএম এর মধ্যে আমি কাজ করবো। আচ্ছা, তো প্রথমে আমি এই প্রজেক্টটাকে নিয়ে আসতেছি। তো আমি একদম ডে টু ডে ইঞ্জিনিয়ারিং এর পার্সপেক্টিভ থেকে বলতেছি। তো ধরেন আমাদেরকে এই ফাইলটাকে ডকারাইজ করতে দেওয়া হয়। তো আমরা এটাকে এইচটিটিপি দিয়ে ক্লোন করতেছি, জাস্ট বিকজ আমার এসএসএইচ কনফিগার করা নাই। তো আইডিয়ালি এখন আমরা কি করতাম, আমরা এখানে এটাকে আমাদের প্লট কোড বা কোডেক্সের কাছে কি বলতাম যে হেই ডকারাইজ দিস, তো হয়তো একটা ডকার ফাইল লিখে দিত। তারপর কেউ একজন এসে বলতো আচ্ছা তুমি যে বা আপনি যে ডকার ফাইলটা লিখছেন এটা তো আসলে ডাউনলোড হতে অনেক সময় লাগতেছে, বা হচ্ছে এইটাতে প্রোডাকশনে একটু সিকিউরিটি ভালনারেবিলিটি হয়েছে, একটু দেখবেন কি। তা আমি এখন আবার গিয়ে প্রম্পট করলাম
যে হেই ক্লড, এইটাতে হচ্ছে এটাকে অপটিমাইজ করে দাও, ও অপটিমাইজ করে দেবে। তারপরে এখন এটা যে আসলে অপটিমাইজ হয়েছে কি এটা আমরা কিভাবে বলবো, যদি না আমরা জিনিস মানে ডকার আসলে কিভাবে কাজ করে অথবা ডকার সম্পর্কে ন্যূনতম ধারণা আমরা না রাখি। বিষয়টা হলো এরকম, ধরেন আপনার শরীরে একটু কি বলে জ্বর জ্বর ভাব আসছে, তো আপনি চিন্তা করলেন অলরাইট, হাউ অ্যাবাউট আই আস্ক ক্লড, জ্বর জ্বর লাগতেছে, এই সিমটম কি করা যায়। তারপর হচ্ছে যে এটা করতে করতে হতে একটু পেট ব্যথা শুরু হয়েছে, তারপর ওইটাও জিজ্ঞেস করলেন, ক্লড একটা দিল, আপনি এটা করতেছেন না, ক্লড বা এলএলএম যে কোনো এলএলএম একটা রেসপন্স দিচ্ছে। এবং এখনকার মডেল গুলো খুব ভালো, আমি রিসেন্টলি বলতেছি ও ভালো একটা রেসপন্স দিল, যেটা দেওয়া হচ্ছে ধরেন বললো যে আপনি না পাখায়, হ্যাঁ, তো আপনি খেয়ে ফেলার পরে হচ্ছে যে মানে একটু উপকার পারে, এরপর আপনার পেট ব্যথা শুরু হবে। তো এখন আপনি কি করবেন? তো আমরা এই ধরনের রিস্ক আমরা নিব, প্রাইমারিলি আমরা নিব না। কারণ হচ্ছে হিউম্যান বডি খুবই কমপ্লিকেটেড একটা জিনিস, সেইখানে আসলে এরকম এক্সপেরিমেন্ট করা বা এই ধরনের রিস্ক নেওয়া যাবে না আনটিল এন্ড আনলেস ইউ নো ভেরি ওয়েল অ্যাবাউট ফিজিওলজি, তারপর হচ্ছে যে অ্যানাটমি, এগুলো সম্পর্কে মানে মেডিকেল সায়েন্স আমরা যা যা পড়ি এটা সম্পর্কে ভালো ধারণা থাকে। সেম গোস ফর সফটওয়্যার। সফটওয়্যার জাস্ট কোড জেনারেট করলাম আর বানাই ফেলাইলাম, বললাম হয়ে যাও হয়ে গেল, ইটস নট লাইক দ্যাট, ইউ নিড টু রান। আর সফটওয়্যার আরেকটা সমস্যা হচ্ছে যে অসংখ্য মুভিং পার্ট এবং পরস্পরের সাথে সম্পর্কযুক্ত। যেমনটা হচ্ছে ধরেন পেটের অসুখের জন্য ওষুধ খেলেন, সেটা হচ্ছে গিয়ে হচ্ছে এমন হইতে পারে যে আপনার নার্ভাস সিস্টেমের মধ্যে অ্যাটাক করছে। সো there are whole lot of connected things you do not know. So in this era, in order to survive, there is absolutely no alternative other than learning and deep knowledge. Right? So with that being said, আমরা হচ্ছে যে এই অ্যাপ্লিকেশনটাকে স্টেপ বাই স্টেপ প্রথমে হচ্ছে যে খুবই আনঅপটিমাইজড একটা ডকার ফাইল আমরা লিখবো, তারপরে আমি সেখান থেকে ব্যাখ্যা করতে করতে এটাকে একটু অপটিমাইজ করবো, তারপর আরেকটু অপটিমাইজ করবো, তারপর আরেকটু অপটিমাইজ করবো পুরো সেশন। তো আমরা এখানে কোড গুলো দেখতে পারি, আমি চলে যাই। আচ্ছা, এখানে কি কি ফাইলস এন্ড প্রোগ্রাম আছে, এখানে একটা ডকার ইগনোর আছে, এটাকে রিমুভ করে দিই। আচ্ছা, যে একটা ডকার ফাইল আছে তো আমার এখানে একদম পিওর অ্যাপ্লিকেশনটা। এখানে অ্যাপ্লিকেশনের কোডটা কি সেটা যদি একটু দেখতে চাই আমরা, আমি যা করছি টার্মিনালে করবো আর কি। তো এটা একটা টাইপস্ক্রিপ্টের সিম্পল কোড আমরা দেখতে পাচ্ছি এখানে এক্সপ্রেস নিয়ে আসছে, ধরেন অত বোঝার দরকার নেই, এখানে একটা গেট কল করে আর এখানে হচ্ছে এরকম একটা হ্যাশ এন্ড পয়েন্ট আছে। ওকে, তা আমরা এখন এটাকে রান করানোর চেষ্টা করি। সো ফর এক্সাম্পল আমরা যারা নোডজেস এ কাজ করি তাদের জন্য অসুবিধা নেই, আমরা যদি এলএলএম কে জিজ্ঞেস করি অলরেডি বলে দেবো যে ইউ শুড ট্রাই npm ইনস্টল, এটা দিয়ে হচ্ছে প্যাকেজ গুলো ইনস্টল করে ফেলবে বা লাইব্রেরি গুলো, লাইক পাইথনের জন্য পিপ ইনস্টল। তারপর হচ্ছে যে আমরা এখানে এটাকে কিভাবে রান করবো, এখানে একটা ফাইল থাকে প্যাকেজ ডট জেসন, এই ফাইলের মধ্যে হচ্ছে স্ক্রিপ্ট গুলা থাকে, বিল্ড স্টার্টার ডে। আমরা আসলে একটু ডেভেলপমেন্ট মোডে রান করি। অ্যাপ্লিকেশনটা রান করছে, আর অ্যাপ্লিকেশনটা রান করছে কোন পোর্টে 7391। এখন আমি আমার ব্রাউজারে এই মেশিনটার আইপি হচ্ছে আসলে 7391। তো এখানে আমি যদি স্ল্যাশ হেলথ লিখি, এই যে আমরা এখান থেকে রেসপন্স পাচ্ছি, অ্যাপ্লিকেশনটা চলছে। আবার অ্যাপ্লিকেশনটা এখানে যদি বন্ধ করে দিই, কোনো রেসপন্স পাওয়া যাবে না। সো লেটস স্টার্ট ইট अगेन। দিলাম, আর এখানে আরেকটা পয়েন্ট আছে এরকম। So, এইরকম আমরা একটা টেক্সট দিলে ও আমাকে এটার হ্যাশ তৈরি করে দেয়, মানে একটা সাইফার টেক্সট আমাকে পাঠায়। এই দুইটা পয়েন্ট আছে, এই অ্যাপ্লিকেশনটা এতটাই সিম্পল। ওকে, তো এখন আমরা অ্যাপ্লিকেশনটা বন্ধ করে দিচ্ছি, দিলাম। Alright, তো এই অ্যাপ্লিকেশনটা রান করানোর জন্য আমাদেরকে হচ্ছে নোড জেস ইনস্টল করতে হয়েছে, নোড জেস ইনস্টল করে তারপর হচ্ছে যে নোডের সব লাইব্রেরি ইনস্টল করে তারপর হচ্ছে যেটাকে রান করি। তো ডকার প্রাইমারিলি যে প্রবলেমটা সলভ করে, যে আমরা আগে একটা কথা বলতাম, ইট রানস অন মাই মেশিন
হ্যাঁ, এটা উইন্ডোজে চলাতে, লিনাক্সে চলতে গেলে কি করতে হবে, আবার ম্যাকে চালাতে ডিফারেন্ট এনভায়রনমেন্ট। তো ও যেটা করে আন্ডার দ্য হুড, ডকার যেটা করে যে ওএস এর উপর একটা ভার্চুয়ালাইজেশন করে। তো ডকার আর ভিএম এর মধ্যে একটু পার্থক্য আছে। তো হোয়াট ইজ আ ভিএম, আমরা কি এখানে সবাই জানি ভার্চুয়ালাইজেশন? আচ্ছা, না জানি, আমি জাস্ট একটা অ্যানালজি। মনে করেন আমার একটা জমি আছে, হুম, এরকম একটা জমি আছে। এই জমিতে আমি যদি একটা বাড়ি করি, তাহলে একটাই বাড়ি করি, জাস্ট 4 জন বা 5 জন মানুষের একটা ফ্যামিলি থাকতে পারে। তারপর আমি চিন্তা করলাম, হাউ অ্যাবাউট আমি এখানে একটা হাই রাইজ বিল্ডিং করি, যেটা হচ্ছে ধরেন 5 তলা, প্রত্যেকটা ফ্লোরে 2টা করে অ্যাপার্টমেন্ট। তখন কি হলো, অনেক বেশি মানুষ থাকতে পারে, রাইট? টেক দিস ফর আ কম্পিউটার। কম্পিউটারে প্রাইমারি রিসোর্স বলতে আমরা বুঝি সিপিইউ, হচ্ছে যেটা কম্পিউট, একটা হচ্ছে এখন জিপিইউ, তারপরে হচ্ছে না মেমোরি। মেমোরির মধ্যে 2টা থাকে, একটা হচ্ছে প্রাইমারি মেমোরি, যেটা হচ্ছে র্যাম, একটা হচ্ছে সেকেন্ডারি মেমোরি, যেটা হচ্ছে ডিস্ক বা কি বলে এসএসডি। তো ধরেন একটা 8 GB র্যামের মেশিন, যেটার মধ্যে ধরেন কোর i5 প্রসেসর আছে, সেটার মধ্যে আমরা কিন্তু ছোট্ট একটা নোড.জেএস অ্যাপ্লিকেশন চালাই রাখলাম সার্ভারে, আর কিছু চালাচ্ছে না। ওটা বোকামি হবে না? ওটা ওই যে এরকম একটা জায়গায় শুধু যে ছোট্ট একটা বাড়ি করার মতো। সেটা না করে আমরা এটাকে কি করতে পারি, ভার্চুয়ালাইজ করতে পারি। ওখানে এরকম মাল্টি স্টোরি বিল্ডিং এর মতো যদি করি, যে ওই কম্পিউটারের ভিতরে যদি অনেকগুলো ভার্চুয়াল মেশিন ইনস্টল করতাম, ওগুলো অনেকগুলো অ্যাপার্টমেন্টের মতো হইতো। তো এই অ্যাপার্টমেন্ট গুলোর হচ্ছে মধ্যে তখন যেরকম আলাদা আলাদা পরিবার থাকতে পারে, তো আমাদের ভিএম গুলোর মধ্যে এরকম আলাদা আলাদা সার্ভিস অথবা প্রোগ্রাম চলতে পারে। তো এখন মনে করেন যে ব্যাচেলর পোলাপান যে বুদ্ধিটা করে, একটা অ্যাপার্টমেন্ট ভাড়া নিতে, ও আবার চিন্তা করতেছে আমার প্রত্যেকটা অ্যাপার্টমেন্টে কিন্তু আনুষঙ্গিক অনেক জিনিসপত্র লাগে, রাইট? এগুলা সবকিছু। তো এক একটা অ্যাপার্টমেন্ট মনে করেন 3টা বেডরুম, তো এখন ব্যাচেলর ভাড়া দেওয়া আছে। তো সে কি করলো, তার বন্ধু বান্ধব যা আছে সে বলতেছে রাইট, তোমরা 3টা বেডরুম আছে, 3টা বেডরুমে এক রুমে 2জন করে থাকবা, তোমরা হচ্ছে যে টয়লেট, তারপর হচ্ছে কিচেন শেয়ার করবা। তো টয়লেট কিচেনকে আমরা যদি চিন্তা করি সিপিইউ আর মেমোরি, আর থাকার জায়গাকে যদি আমরা চিন্তা করি যে ডিস্ক বা এসএসডি, হ্যাঁ, তো তাহলে হইতেছে ওইখানে তখন কি সে আরো অপটিমাইজ করলো আর কি। সেটা হচ্ছে মানে অ্যাপার্টমেন্টের ভিতরে। তো ডকার সিমিলার কাজ করে, সে হচ্ছে যে জিনিসটা প্রোগ্রামেটিক ওয়েতে হ্যান্ডেল করে, ইটস নট আ ভিএম। এটা হচ্ছে অপারেটিং সিস্টেমের উপরে ভার্চুয়ালাইজেশন করে। তো এই জন্য ভিএম আর ডকার মধ্যে। তো একটা অ্যাপ্লিকেশন, নোড.জেএস অ্যাপ্লিকেশন রান করার জন্য তো ওর C++, জাভা, পাইথন ওইসব এনভায়রনমেন্টের দরকার নেই। সেটার জন্য যতটুকু মিনিমাল এনভায়রনমেন্ট না হইলেই না হয়, সেইটুকু দিয়ে আমরা শুধু অ্যাপ্লিকেশনটা রান করতে পারি। তো take comes from that. এখন ডকারের মধ্যে আমার 3টা জিনিস আছে। এই 3টা জিনিস করি, একটা হলো নেম স্পেস, আর একটা হচ্ছে আমার কন্ট্রোল গ্রুপ, এটা হচ্ছে আমার ফাইল সিস্টেমের জন্য। ওটা হচ্ছে যে আমরা একটা মডার্ন ডেতে এটাকে বলে হচ্ছে ওভারলে ফাইল সিস্টেম, অথবা আগে এটাকে বলতে হচ্ছে, আগে ইউজ করতে হচ্ছে ইউনিয়ন ফাইল। এগুলা কি? এগুলা সার্টেন সেট অফ প্রোগ্রামস, রাইট? এগুলো হচ্ছে সার্টেন সেট অফ প্রোগ্রামস। তো নেম স্পেসের কাজ, নেম স্পেসের নেম স্পেসের কাজ হচ্ছে ও একটা ইলিউশন তৈরি করে যে কন্টেইনারের ভিতরে যে প্রোগ্রামটা রান করতেছে, তো সাধারণত সেটার প্রসেস আইডিটাকে সে একটা ইলিউশন দেয়, সেটা হচ্ছে ধরেন 1 2 3 4 এরকম, মানে যে কন্টেইনার ভিতরে মনে করেন 10টা প্রসেস চলতেছে, হ্যাঁ, কিন্তু ও একটা ইলিউশন দেয় কন্টেইনার ভেতরে যে হ্যাঁ এই প্রসেসটা 1, অ্যাকচুয়ালি এই প্রসেসটা হচ্ছে মনে করেন যে এরকম বড় একটা নাম, যেটা হলো হোস্ট মেশিনে চলতেছে। হোস্ট মেশিন মনে করেন যে আমরা যেই আমার কম্পিউটারে যদি একটা নোড.জেএস এর কন্টেইনার রান করি, সেটাকে আমার কন্টেইনারটা হোস্ট মেশিন, আর নোড.জেএস অ্যাপ্লিকেশনটা যেই কন্টেইনার ভিতরে রান করতেছে সেটার ভিতরে মনে করেন তার প্রসেস আইডি হচ্ছে 2,
কিন্তু অ্যাকচুয়ালি কম্পিউটারের মধ্যে সেটা হচ্ছে এরকম বড় একটা নাম, সে একটা ইলিউশন দেয়। আরেকটা হচ্ছে সে একটা নেটওয়ার্ক আইসোলেশন তৈরি করে, যে হোস্ট মেশিনের যে নেটওয়ার্ক সেটা থেকে কি করে সে কন্টেনারের নেটওয়ার্ককে আইসোলেট করে। ঠিক আছে, আরেকটা জিনিস এনশিওর করে যে কন্টেইনার যাতে হোস্ট মেশিনের কোনো কিছু অ্যাক্সেস করতে না পারে, কন্টেইনারের ভিতরে সে যাতে বাইরের দুনিয়া শুনতে না পারে। মানে বিষয়টা হইতেছে এরকম যে এই অ্যাপার্টমেন্টের ভিতরে যারা আছে এরা যাতে হইতেছে যে হলওয়ে বা অন্য কোনো অ্যাপার্টমেন্ট কোনো কিছুতে কোনো কিছু অ্যাক্সেস করতে না পারে। অলরাইট, দেন আসে হচ্ছে যে আপনার কন্ট্রোল রুম। এখন যখন আমরা একটা কন্টেইনার রান কইরা দিই তখন কি হয়, তখন হচ্ছে যে বাই ডিফল্ট ও হোস্ট মেশিনের 100% রিসোর্স সে ব্যবহার করতে পারবে। ধরেন হইতেছে আপনি এমন একটা লুপ লেখা দিলেন যেটা হইতেছে ইনফাইনাইট টাইম চলতেছে, তখন কি হবে, তখন ও একটা সময় যেতে যেতে হোস্ট মেশিনের সম্পূর্ণ সিপিইউ কবজা করে নেবে। তখন দেখা যাবে যে পিসি ক্র্যাশ করতেছে বা সামথিং। তারপর এরকম হতে পারে যে সে মেমোরি লিক হইতেছে বা অতিরিক্ত মেমোরি ব্যবহার করার কারণে সে আউট অফ মেমোরি হয়ে গেছে, তখন এটাকে যে থামাইতে হবে। হ্যাঁ, তো কন্ট্রোল গ্রুপের কাজ হচ্ছে যে সে হোস্ট মেশিনকে কন্টেনারের থেকে সে প্রোটেক্ট করে, একদম সিম্পলি যদি বলি। তো এইখানে প্রথমত থাকে হচ্ছে ডকার সিএলআই। তো ডকার সিএলআই দিয়ে হচ্ছে কি করা হয়, রিকোয়েস্ট পাঠানো হয় আর কি হোস্ট মেশিনের কাছে। হ্যাঁ, আর এইটাকে রিসিভ করে কি, সেটা হচ্ছে ডকার ডি বা ডকার ডেমো। তো ওইটা আরেকটা প্রোগ্রাম, সে হচ্ছে আর কি ডিসাইড করে যে রিকোয়েস্টটা নিবে এবং সেটাকে নিয়ে হচ্ছে যে আহ, সেটা দিয়ে হচ্ছে সে কিভাবে হোস্ট মেশিনের রিসোর্স অ্যাক্সেস করবে আর সামথিং, এখানে যা যা অর্কেস্ট্রেট করা দরকার। এইটা হচ্ছে ডকার ডি কাজ, আমরা জাস্ট সংক্ষেপে বলি, বাট ইটস মাচ মোর দ্যান দ্যাট। আচ্ছা, তারপর এখানে আরো কিছু কম্পোনেন্ট থাকে। একটা হচ্ছে যে কন্টেইনারটি, সেটা হচ্ছে যে আহ, একটা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড কন্টেইনার সুপারভাইজার, যেটা হচ্ছে যে ইমেজ গুলাকে পুল করা, তারপর হচ্ছে যে নেটওয়ার্ক প্রিপেয়ার করে এই সমস্ত কাজ করে। আর আরেকটা থাকে রান সি, সেটা হচ্ছে যে লো লেভেলে রান টাইম, তারপর হচ্ছে যে কার্নেলের সাথে কথা বলা, এই জিনিসগুলো ট্যাকেল করে। তো এই টেকনোলজি গুলা বহু বছর ধরে ওভার দা টাইম হচ্ছে বিল্ড হয়েছে। তারপর আস্তে আস্তে হচ্ছে যে ফাইনালি আমরা এখন এসে ধরেন হচ্ছে এরকম একটা সুন্দর ইকোসিস্টেম পাইছি, এখানে খুব ইজিলি হচ্ছে আমরা একটা অ্যাপ্লিকেশনকে ডকারাইজ করো, তারপরে এটাকে কন্টেনারাইজ করে ডিপ্লয় করে দাও, এই পরিস্থিতি, এই অবস্থায় আসতে পারতেছি। দেন এই ফাইল সিস্টেমটা কি করে, ফাইল সিস্টেমটা ওইটাও আরেকটা ইলিউশন তৈরি করে কন্টেইনারের জন্য। যেমন আমরা যদি লিনাক্সের ফাইল সিস্টেম সম্পর্কে মোটামুটি একটু ধারণা থাকে, যে ইউজার স্পেস যেটা থাকে, এটা থাকে কার্নেল স্পেস বা বিভিন্ন স্পেস থাকে। তো ও অ্যাকচুয়ালি হোস্ট মেশিনেরই কোনো একটা জায়গার মধ্যে সে রাইট করে, কিন্তু তাকে ইলিউশন দেয়া হয় যে ওকে, তুমি আসলে তোমার ফাইল সিস্টেমের মধ্যে রাইট করতেছো। সেটাকে অ্যানালজি দিলে অনেকটা এরকম হবে যে আমরা যদি চিন্তা করতে পারতাম যে পুরা, মানে ধর এটা না হয় যদি একটা সিঙ্গেল বাড়ি হতো, ওই বাড়ির মধ্যে যেমন সে হচ্ছে ভেতরে কিচেন বেসিন এগুলা ব্যবহার করতেছে, ঠিক এরকম অ্যাপার্টমেন্টের ভিতরেও সে এগুলা ব্যবহার করতেছে, বা ওই রুমের ভিতরে থাকেও সে যদি ওই যে দুজন দুজন করে যে ভাড়াদের কথা বললাম, ওরা ওই রকম ব্যবহার করতে একটা ইলিউশন থাকে যে হ্যাঁ আমি তো এইটার রিসোর্সই ব্যবহার করতেছি, বাড়ির রিসোর্সে যা যা থাকা দরকার সব সুবিধাই তো আমি পাচ্ছি, তাই। তো ইউনিয়ন ফাইল সিস্টেম নিয়ে হচ্ছে যে ডিপ ডাইভ দিলে will take another session। এটা আজকের জন্য আসলে আমি রাখিনি, বাট জাস্ট অন হাই লেভেল বলে রাখতেছি সো দ্যাট ইউ গাইস ক্যান অ্যাকচুয়ালি ডিটেল অন দিস থিং। আচ্ছা, এখন তাহলে হচ্ছে যে একটু আলোচনা হইলো, এগুলা অনেকের কাছে নতুন লাগতে পারে, আমি বলবো যে নতুন লাগাতেছি না, জাস্ট একটু নোট নিয়ে গুগল করেন বা পরে হচ্ছে যেগুলো একটু ঘাটায় দেখেন, উইল গেট টু লার্ন অল দিস। এবার আমরা মুভ করি হচ্ছে যে আমাদের অ্যাপ্লিকেশনটাকে ডকারাইজ করার প্রক্রিয়া। আমরা ডকারের দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে ইমেজ আর আরেকটা হচ্ছে ফর্মেট। তো ইমেজটাকে আমরা বলি কিছু টেমপ্লেট, যে রাস্তার পাশে শীতকালে পিঠা বানায় না, তো পিঠার ছাঁচ যেটা, তো ওই ছাঁচ মনে করেন যে ছাঁচ দিয়ে আমরা এরকম কন্টেনার হচ্ছে পিঠাগুলো, বা প্রোগ্রামিং সেন্সে বললে এটা হইতেছে ক্লাস, আর এটা হচ্ছে কন্টেনার হচ্ছে object। তো প্রথমে আমরা একটা
টেমপ্লেট তৈরি করবো। তারপর আমি স্টেপ বাই স্টেপ ডিসক্রাইব করবো আসলে ইমেজটা প্রথমে কিভাবে বিল্ড হয়। হ্যাঁ, তো এখানে আমি যদি দেখি মানে আপাতত কোনো ডকার ফাইল নাই। So let's create a Docker file here. অ্যাপ্লিকেশনটা আমরা কিভাবে রান করেছিলাম মনে আছে? আমরা প্রথমে npm ইনস্টল করছিলাম, তারপর হচ্ছে যে npm রান dev দিয়েছিলাম, এটাই তো, রাইট? জি ভাই। তো সেই কাজটাকেই এখন আমরা হচ্ছে এখানে রেপ্লিকেট করব। তো প্রথমে একটা আমরা কন্টেনার যদি বানাই, তো সেটা বিহেভ করবে একটা কম্পিউটারের মতো। একটা কম্পিউটারের মতো বিহেভ করতে হলে তার কি লাগবে? একটা অপারেটিং সিস্টেম লাগবে, রাইট? তো সেই অপারেটিং সিস্টেমটা আমরা কোথা পাবো? এগুলো অনেক সে ইমেজ মানে রেডিমেড ইমেজ অলরেডি বানানো আছে, যেগুলো ডকার হাবের মধ্যে গেলে অফিস, যেমন বিভিন্ন টেকনোলজি যেমন নোড.জেএস, পাইথন, জাভা, গো, এগুলো সবগুলোর অফিসিয়াল ইমেজ গুলো বানানো আছে। তো সেইখান থেকে আমরা একটা ইমেজ নিয়ে শুরু করবো। তো এই জিনিসটাকে শুরু করার জন্য উই টাইপ হিয়ার ফ্রম নোড 20। তো এইটা হচ্ছে নোড.জেএস রান করার জন্য যতটুকু ইকোসিস্টেম দেওয়া দরকার সবকিছুর ভিতরে আছে। এর মানে কি? মানে এটা হইতেছে উবুন্টু একটা অপারেটিং সিস্টেম, ডেবিয়ান বেজ। তো এর ভিতরে একটা অপারেটিং সিস্টেম আছে, রাইট? এখন যদি এগুলো বললে অনেক কঠিন লাগে, এগুলো আসলে জাস্ট ফাইল সিস্টেম, মানে বাঞ্চ অফ ফাইল। হ্যাঁ, তো এটার ভিতরে হচ্ছে একটা অপারেটিং সিস্টেম আছে, এবং ওই অপারেটিং সিস্টেমে নোড.জেএস চলার জন্য যা যা দরকার সব সেই ইমেজের মধ্যে আছে। সো দিস ইজ হোয়াট উই আর কলিং দ্য পেজ ইমেজ। আচ্ছা, তারপর এটাকে নিয়ে আমরা করবো কি, যে আমরা যেরকম রেগুলার কাজ করার জন্য একটা ওয়ার্ক স্পেস বানাই বা একটা ফোল্ডার বানাই, ওই ফোল্ডারের ভিতরে কাজ করি, এইখানেও একটা ওয়ার্ক ডিরেক্টরি বা ফোল্ডার তৈরি করছি। ফর দ্যাট উইল টাইপ ওয়ার্ক ডিরেক্টরি। এই ওয়ার্ক ডিরেক্টরি এটার নাম জাস্ট অ্যাপ দিলাম। এখন আমরা চিন্তা করতে পারি যে না, আরো অ্যাপের ভিতরে এরকম কোড নামে একটা ফোল্ডার হবে না, তার ভিতরে আবার সোর্স নামে রাখবে, এটা আমাদের ইচ্ছা। তাহলে এটা আসলে কি করবে? এটা হচ্ছে যে কন্টেইনারটা তৈরি হবে, যেহেতু এটা ডেবিয়ান বেসড, তার মানে এটা উবুন্টুর কন্টেইনার মধ্যে তৈরি হবে। সো একটা উবুন্টু অপারেটিং সিস্টেমে যেরকম হোমে গেলে কোন ধরেন আপনি যদি একটা ফাইল তৈরি করতেন স্ল্যাশ অ্যাপ, আমি জাস্ট বোঝানোর জন্য তো এখানে দেখাই দিই। তো এটা একটা ফ্রেশ ভিএম, হ্যাঁ, এটা বলছে। তো এইখানে যদি আমি একটা ফোল্ডার তৈরি করতাম ধরেন এইভাবে, app, app, তারপর ওই ফোল্ডারের ভিতরে চলে যেতাম, ঠিক ওয়ার্ক ডিরেক্টরি ওই কাজটা করি, রাইট? তো আমি ফোল্ডারটা একটু টাইপ এটা দিই, from node 20 ওয়ার্ক ডিরেক্টরি হচ্ছে আচ্ছা, তারপর আমরা কি করব? আমাদের কোডের ফাইলস এন্ড প্রোগ্রাম কোথায় আছে? আমাদের এডব্লিউএস এর ভিএম বা আমাদের লোকাল কম্পিউটার মানে হোস্ট মেশিন, সেখান থেকে সবগুলোর তুলে নিয়ে ফেলবো কোথায়? কন্টেনারের ভিতরে। তো সেটা কিভাবে হবে? কপি এভরিথিং। এই ডট দিলে বোঝায় আমি যে কারেন্ট ওয়ার্কিং ডিরেক্টরিতে আছি। কারেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি মানে কি? আমি যে ফোল্ডারের ভিতর থেকে ইমেজটা বিল্ড করবো আর কি, সেই ফোল্ডারটা। তো ওই ফোল্ডারের মধ্যে যা কিছু আছে সবকিছু কপি করো। কপি করে যেহেতু আমরা এই যে অ্যাপ ফোল্ডারের ভেতরেই আছি, তো এখানে জাস্ট ডট দিয়ে দিই, রাইট? এখানে সবকিছু কপি করে রাখি। তারপর আমরা কি করবো? অ্যাজ ইউজুয়াল npm, এরপর হচ্ছে যে একটা কমান্ড রান করার জন্য রান করলাম, so আমরা সবকিছু ইনস্টল করতে দিলাম। তারপর হচ্ছে আমরা অ্যাপ্লিকেশনটাকে বিল্ড করতে হবে। তো এগুলা অ্যাপ্লিকেশন ভ্যারি করে। যেমন গো হইলে আপনি আগে অ্যাপ্লিকেশনটাকে কম্পাইল করতেন, তারপর হচ্ছে বিল্ড করে একটা বাইনারি বানাই নিতেন। আর এই কেসে হচ্ছে যে আমরা টাইপস্ক্রিপ্টে লেখা থাকে, সেটাকে বিল্ড করে জাভাস্ক্রিপ্টে কনভার্ট। তো npm রান বিল্ড, তারপর এটা কোন পোর্টে চলবে ওই পোর্টটাকে আমরা জাস্ট এক্সপোজ করি।
ধরেন হচ্ছে 739 আমি একটু আনকমন পোর্ট রাখছি সো দ্যাট এখন এই অ্যাপ্লিকেশনটা রান করবে কোন কমান্ড দিয়ে just gonna run this application with this particular command so আমরা cmd এর মধ্যে যদি এটা লিখে দেই so it should be able to use it. So this is a template which is so এখন এইটা কিভাবে কাজ করবে আমাদের আমরা যখন এটাকে বিল্ড করব এটাকে সেভ করে নিই। Okay, পরে তো এখন এই ফাইলটা থেকে যদি আমরা ইউজ তৈরি করতে চাই উই নিড টু রান দ্য ডকার বিল্ড কমান্ড সো আমি কমান্ডটা লিখতেছি এরকম যে ডকার বিল্ড ড্যাশ টি হচ্ছে ট্যাগ দেওয়ার জন্য আমরা যেটা ডকার কম্পোজও ব্যবহার করতে পারতাম আহ একটা ট্যাগ দিলাম ট্যাগ হচ্ছে নোড অ্যাপ এটা ভার্সন 1 আর এটা ব্লোটেড আর এখানে ডট দিয়ে বোঝানো হচ্ছে যে আর কি ডকার ফাইলটা কই আছে সেখানে ডট দিলে হচ্ছে বোঝাচ্ছে কারেন্ট ডিরেক্টরিতে আছে এখন যদি এখানে আপনার একটা ডকার ফাইলটার নাম একটু ভিন্ন রকম হইতো তো ধরেন এরকম যদি হইতো যেমন ডকার ফাইল লোকাল তখন আপনি জাস্ট ওইভাবে ডকার ফাইলটার নাম লিখে বিল্ড করলে আসলে কি হয় বিল্ড করলে ও কিন্তু কোনো বাইনারি তৈরি করেন এক্সিকিউটেবল প্রোগ্রাম তৈরি করেন ও আসলে লেয়ার বাই লেয়ার কিছু টারবল তৈরি করে বা হচ্ছে যে ফাইল টাইল তৈরি করে একটা ইমেজের ভিতরে আসলে কি থাকে একটা ম্যানিফেস্ট ফাইল থাকে একটা কনফিগ থাকে আর হচ্ছে যে অনেকগুলা টার ফাইল থাকে আর কি ভাইয়া তো ওখানে এখানে সিএমডি হবে না? আমি সিএমটি লিখছি থ্যাংক ইউ সো মাচ সিএমডি হবে থ্যাংক ইউ ফর দিস এখন যেটা বলতেছিলাম তো ও প্রথমে নোট জেএসটাকে ডাউনলোড করবে নোট জেএস এর ওই ইমেজটা তো বিলটা করে কি ও আসলে একটা টেম্পোরারি কন্টেইনার তৈরি করে প্রত্যেক স্টেপে একটা করে কন্টেইনার তৈরি করবে তৈরি করে ওইখান থেকে ওর যা যা আর্টিফ্যাক্ট বলতে যে ফাইলগুলো দরকার সেই দরকারিগুলো নিয়ে পরের স্টেপে যাবে এবং হইতেছে এই প্রত্যেকটা লেয়ারকে আমরা হচ্ছে যে একটার উপর একটা স্ট্যাক করতে থাকবো আর কি তারপর হচ্ছে ওয়ার্ক ডিরেক্টরি তৈরি করবে তারপরে এই যে সবগুলা কপি করবো তারপর হচ্ছে যে এখানে ইনস্টল করলে আরো কিছু ফাইল আসবে বিল্ড করলে আরো কিছু ফাইল আসবে এরপর হচ্ছে যে ফাইনালি এই কমান্ড গুলো এগুলো হচ্ছে কনফিগারেশন আছে বুঝতে পারছি আচ্ছা তো এইটা কি মোটামুটি বোঝা গেছে যে আসলে ও কিভাবে ইমেজটা বিল্ড করে তো আমরা বিল্ড করার আগে জাস্ট একটা ছোট জিনিস দেখি আমি যদি এখানে একটু এলএসএল এ রান করি আহ এখানে এখন নোড মডিউল আছে আমি এখানে একটা কাজ করি npm রান বিল্ড খেয়াল করে দেখেন যখন আমরা বিল্ড করা শুরু করব তখন ও কি করবে এই যে ফোল্ডারটা বা ডিরেক্টরি তার ভিতরে যত যত ফাইলস এন্ড ফোল্ডার আছে সবগুলোকে কপি করে নিয়ে তার মধ্যে রাখবে ইমেজের ভিতরে রাখবে এখন এখানে মাশাল্লাহ দিলে হচ্ছে যে এই যে নোড মডিউল ফোল্ডারটা আছে এটা তো বিশাল বড় রাইট তো এই ফোল্ডারটাকে কি এখানে নেওয়ার দরকার আছে বা এই যে ডিস্ট্রিবিউশন ডিস্ট ফোল্ডারটা এগুলো নেওয়ার দরকার নাই তো আমাদেরকে প্রথম যে কাজটা করতে হবে যে অপ্রয়োজনীয় যেই ফাইলস এন্ড ফোল্ডার এগুলোকে বাদ দিতে হবে তো ফার্স্ট থিং এটা আমরা অলরেডি জানি সবাই যে আমাদের আসলে একটা ডকার ফাইল তৈরি করতে হবে তো বিভিন্ন অ্যাপ্লিকেশন পাইথনের ফার্স্ট এপিআই যদি বলি বা গো নোট জেএস জাভা অ্যাপ্লিকেশন এগুলোর জন্য টেমপ্লেট পাওয়া যায় কি বলে ডকার ইগনোর তো আমরা একটা টেমপ্লেট নিয়ে নিতে পারি অথবা আমরা এলএলএম দিয়ে একটা জেনারেট করে নিতে পারি তো আমরা যদি একটা ডকার ইগনোর ফাইল এখানে আমরা কি কি বাদ দিব আমাদেরকে প্রথমত বাদ দিতে হবে নোড মডিউলস আমরা লিখে দিই আমার বানানটা দেখুন হ্যাঁ আমি হচ্ছে নিরক্ষর অলমোস্ট এখন হচ্ছে সব এআই লেখে এজ ইউ ক্যান সি আমার লেখার ধরন দেখে বুঝে যাইতেছে আমি লিখতে পারতেছি না কারণ হচ্ছে যে গত 2 বছর শেষ আমি কবে কোড লিখছি আমি জানি না
ইগনোর দরকার, ইগনোর বানানটি কত লিখছি, হ্যাঁ। তো এখন তাহলে কি হবে, সে এই যে এই ফোল্ডার গুলোকে কপি করবে না, কেমন? আচ্ছা, তো তাহলে এবার আমরা একটু রান করি আমাদের ডকার বিল্ডের কমান্ডটা। ওকে, সো আমরা as you can see it started proceeding। এখন এখানে ডকার ফাইল কি প্রথমে কি করতেছে, সে হচ্ছে যে 5টা এখানে লেয়ার আছে, দেখুন 1 2 3 4 5, এগুলা হচ্ছে জাস্ট কনফিগারেশন। আচ্ছা, প্রথম লেয়ারে সে কি করলো, where did it go? Okay, it installed the base image of Node.js, Node.js 20। আচ্ছা, তারপর এখানে সে ওয়ার্ক ডিরেক্টরি তৈরি করছে, সবগুলো ফাইল কপি করলো, এখানে সবকিছু ইনস্টল করলো, তারপর সে এটাকে বিল্ড করলো, প্যারেন্ট। ওকে, এখন দেখার বিষয় হচ্ছে যে এই ইমেজটার সাইজ কত আছে। আমাদের জাস্ট এখানে ডকার ইমেজেস, did you see that? 1.464 gigabyte. That's a ridiculous size. It's okay for local development, even if it's gonna slow down local development. তো অলরাইট, এখান থেকে এখন আমরা যদি এই ইমেজটা সম্পর্কে একটু বিস্তারিত জানতে চাই, কমান্ড টাইপ করি হিস্ট্রি। ওকে, এখানে আসলে কি কি হয়েছে, তো একদম নিচ থেকে শুরু করেন। এই যে আমি বলছি না একটার উপর একটা লেয়ার আসে, তো প্রথমে একটা debian.sh আর্চ লিনাক্স এটা ফাইলটা, তার উপরে হচ্ছে যে apt get আপডেট আছে, তারপর কি করছে এখানে হচ্ছে যে নোড ইনস্টল হয়েছে, নোডের ভার্সন 20, হ্যাঁ এগুলা করলো, তারপর এটা আসছে এই যে এইটুক পর্যন্ত হচ্ছে কি, এই যে ফ্রম নোড 20, খেয়াল করছেন এইটুক পর্যন্ত এই লেয়ার গুলো করতে আসছে বেস ইমেজ। এইখানে অনেক অপ্রয়োজনীয় জিনিস আছে যেটা অ্যাকচুয়ালি আমাদের দরকার নেই। আচ্ছা, তারপরে হচ্ছে যে ওয়ার্ক ডিরেক্টরি ওই লেয়ারটা অ্যাড হয়েছে, তার উপরে হচ্ছে কি সবকিছু সব ফাইল ফোল্ডার কপি করছে। এগুলা সাইজ দেখেন, প্রত্যেকটা সাইজে আছে, যে এটা 194 মেগাবাইট, এটা 193, মানে আমাদের অ্যাকচুয়াল যেই ওএসটা অপারেটিং সিস্টেম ওটা মাত্র 133 মেগাবাইট, এইটা থেকেও ছোট আছে এগুলো বলতেছে। তারপরে যে আপডেট করার পরে এখানে 52 মেগাবাইট অ্যাড করছে, তারপরে হচ্ছে যে এখানে আর এটার পর আরো 194 মেগাবাইট, তারপর হচ্ছে যে এখানে হচ্ছে পুরোপুরি দেখা যাচ্ছে না, ও নো ইট ডাজন্ট শো। সো layer by layer it increases the size. Okay, so the question is how can we improve it? But before improving, I'm going to show you one critical aspect here, যেটা হচ্ছে ক্যাশিং। সেই লেয়ার গুলা আমি যদি এখন আবার ওই কমান্ডটাকে রান করি, ঠাস করে হয়ে গেছে, আগে যতটুকু সময় লাগতো তার থেকে দ্রুত হয়ে গেছে। কেন হইলো? কারণ দরকার একটা বিল্ড ক্যাশ মেনটেন করা। তো বিল্ড ক্যাশের মধ্যে হচ্ছে এই লেয়ার গুলো যেগুলো আগে থেকে এগুলার একটা হ্যাশ ভ্যালু স্টোর করে রাখে, যেটাকে ইন্ডিকেট করার জন্য যে তখন সে আচ্ছা এইটা কি আমি আগে করছিলাম কিনা, ওকে ওইখান থেকে কপি করে নিয়ে আসো কম্পিউটারের মধ্যে। এই জন্য দীর্ঘদিন যদি আপনি ডকার ব্যবহার করেন, অনেক সময় হচ্ছে কম্পিউটার আর চলে না, তখন দেখবেন যে আপনার ফাইল সিস্টেম পুরোপুরি খেপ আছে ওর পেটের ভিতর। তখন ওই বিল্ড ক্যাশটা একটু ক্লিয়ার করে দিয়ে, তবে মেক শিওর আপনি ওই যে যেগুলো প্রয়োজনীয় কন্টেইনার সেটা বুঝে বুঝে করবেন, কোনগুলা রিমুভ করবেন কোনগুলা করবেন না। তখন আবার সেকেন্ড টাইম যখন আপনার ইমেজ বিল্ড করবেন তখন দেখবেন যে একটু সময় লাগবে। ওকে, তো আমরা দেখলাম আমাদের লেয়ার গুলো ক্যাশ হয়ে আছে। দ্য মোমেন্ট আমরা সেকেন্ড টাইম ট্রাই করলাম, ইট অলমোস্ট হ্যাপেন ইনস্ট্যান্টলি। থার্ড টাইম ট্রাই করি, অলমোস্ট ইনস্ট্যান্টলি হলো। বাট হাউ অ্যাবাউট উই চেঞ্জ সামথিং ইন দ্য কোড? সো হোয়াট উইল হ্যাপেন, আমি এখানে ধরেন যে সার্ভার ইজ লিসেনিং, আমরা এইখানে একটু চেঞ্জ করি, লিসেনিং না লিখে আমি লিখি হচ্ছে রানিং।
sorry. Okay, I just changed a simple line in the code, but if you try to build it now, have you noticed something? কপিতে যে আবার সময় লাগতেছে দেখছেন? এটা কি সবাই নোটিস করছেন? মানে ইট হ্যাপেন রিয়েল ফাস্ট বিকজ AWS এর ইন্টারনাল নেটওয়ার্কে তো মানে হ্যাপেন সিগনিফিকেন্টলি ফাস্ট, বাট স্টিল ইউ সি দ্যাট ল্যাগ, কপিতে এসে আটকে গেল। If we do that again, for the sake of the audience, I'm gonna demonstrate this thing one more time. So let's say that's something shutting down the application. Okay, we just done a simple change and we are trying to build it again. You see, কপিতে আটকে গেছে, কপি করতে বেশি সময় লাগে না, কিন্তু সে আবার ইনস্টল করতেছে, আবার বিল্ড করতেছে। So why is that? So to understand this thing, let's look at our Docker file. So খেয়াল রাখতে হবে কোন একটা লেয়ার, এই লেয়ারে কিন্তু পরিবর্তন হয়েছে, রাইট? তো দ্যাট মিনস ওই লেয়ার, মানে এটা তো হচ্ছে কপি করার সময় মানে ফাইল চেঞ্জ হলে আসলে কোন জায়গাটা ইম্প্যাক্টেড হবে? এটা ইম্প্যাক্টেড হবে না, এটা ইম্প্যাক্টেড হবে না, ইম্প্যাক্টেড হবে এই জায়গাটা। কারণ হচ্ছে কি যে ফাইলগুলো পরিবর্তন হয়েছে, রাইট? আবার তাকে হোস্ট মেশিন থেকে ফাইল ফোল্ডার গুলোকে কপি করে ইমেজের মধ্যে নিতে হবে। তাহলে কি হইলো? এইটার ক্যাশ ইনভ্যালিডেট হয়ে গেল। অ্যাজ এ রেজাল্ট ডাউন দ্য লাইন সবগুলা ক্যাশ ইনভ্যালিডেট হয়ে গেল। এইটা একটা খুব কমন জিনিস CI/CD তে হচ্ছে, খুব সময় লাগে বিল্ড করতে, টেস্ট করতে, রান করতে, জাস্ট বিকজ আমরা যদি ক্যাশিং এর জন্য কিছু টেকনিক ফলো না করি, বা আমরা প্রবলেমটা আইডেন্টিফাই করার ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে আসলে কোন লেয়ারে টাইমটা বেশি নিচ্ছে, কোন লেয়ারটা আসলে ইনভ্যালিডেট করে দিচ্ছে, তো সেটা আগে পরে করে বা একটু চেঞ্জ করে আমরা সেটাকে সর্ট আউট করতে পারি। সো লেটস ট্রাই দ্যাট। আমরা যে কাজটা করতে পারি, টু ইনস্টল দ্য নোট প্যাকেজেস, আমার তো সব ফাইল শুরুতেই কপি করার দরকার নেই। হোয়াট ইউ কুড হ্যাভ ডান, আমরা জাস্ট আমাদের এই প্যাকেজ জেসনটাকে কপি করে নিতে পারতাম, তারপরে হচ্ছে যে ইনস্টলটা রান করে দিতাম, সো দ্যাট until and unless we are adding or removing a new library, adding or removing a library, আমাদের ক্যাশটা নষ্ট হবে। এইখানে কিন্তু আর কোনো কিছু নেই। By the way, আমি কিন্তু চ্যাট দেখতে পাচ্ছি না, সো ইফ ইউ হ্যাভ কোশ্চেন ইউ ক্যান আনমিউট ইয়োরসেলফ এন্ড আস্ক মি কোশ্চেন। ভাইয়া একটা কোশ্চেন ছিল জি জি, গো অ্যাহেড প্লিজ। যে এই যে আমরা যে npm ইনস্টল করলাম এবং এটা যে বিল্ড করলাম, এটা তো ডিপেন্ডেন্সির মধ্যে পড়ে না? ডিপেন্ডেন্সি গুলোকে হচ্ছে আমরা ইনস্টল করে বিল্ড করলাম, ইনস্টল করছি মানে ডিপেন্ডেন্সি গুলো ইনস্টল করলাম, তারপর হচ্ছে অ্যাপ্লিকেশনটাকে বিল্ড করলাম। যেগুলো এটা তো সে বারবার করার দরকার নেই, তাই তো? এক্স্যাক্টলি, থ্যাংক ইউ সো মাচ। এই কাজটা এখন আমরা করবো, মানে আমি প্রবলেমটা দেখানোর জন্য আর কি। আচ্ছা 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 আচ্ছা, আচ্ছা সো হিয়ার ইজ ধন্যবাদ। দ্য ইমপ্রুভমেন্ট। হ্যাঁ, থ্যাংক ইউ। সো এখন আমরা হচ্ছে যে লেয়ার ক্যাশিং এন্ড ইমপ্রুভমেন্টটা করবো। সো দ্য প্রবলেম ইজ আমাদেরকে ফিগার আউট করতে পারতে হবে যে কোন লেয়ারটা ইম্প্যাক্ট বেশি, মানে যত উপরে ইনভ্যালিডেট হয়ে যাবে ডাউন দ্য লাইন সব, মানে এটা যদি ইনভ্যালিডেট হয়ে যায় ক্যাশ, তার মানে তার ডাউন দ্য লাইন সবগুলা আবার বিল্ড হবে। ওকে, সো লেটস আপডেট আওয়ার ডকার ফাইল। আমি সেম ডকার ফাইলটাকেই আপডেট করব। তো আমরা ওয়ার্ক ডিরেক্টরি করে শুরুতে সব আল্লাহ নামে কপি করা শুরু করব। আমরা এখানে একটু অপটিমাইজ করি। অপটিমাইজেশনের প্রথম ধাপে আমরা হচ্ছে, যেহেতু এটা নোড যে স্পেসিফিক হয়ে যাচ্ছে, খুব পাইথন বলেন, গো, জাভা সবগুলাতে মোরলেস সিমিলার জিনিস। হ্যাঁ, তো আমরা হচ্ছে যে প্যাকেজ জেসন এবং প্যাকেজ লক জেসন দুইটা ফাইল থাকে। তো এটা একটা জাভা অ্যাপ্লিকেশন হতে হলে কি com.xml বা হচ্ছে গ্রেডেল হইলে হচ্ছে যে ওই একটা জেসন ফাইল থাকে, গো হইলে গো মোড গো সাম, তারপর হচ্ছে পাইথন হইলে কি রিকোয়ারমেন্ট .txt, আর যদি পোয়েট্রি ইউজ করতাম পোয়েট্রি আর পোয়েট্রি লক, মানে এটা ডিপেন্ড করে আপনি কোন স্ট্যাক ব্যবহার করতেছেন আর কি। আচ্ছা, তো আমি হচ্ছে যে প্যাকেজ অফ জেসন এবং প্যাকেজ লক জেসন দেখালে ভালো হয়, এই দুইটা ফাইল। তো
দুইটা ফাইল আলাদা আলাদা করে এখানে একটু অপটিমাইজ করা আছে। ধরেন আমি এটাকে প্রথমে কপি করলাম, তারপরে আরেক লাইনে আবার লিখলাম কপি। আমি আনঅপটিমাইজ দুইটা প্রথমে লিখি, প্যাকেজ লক জেসন, এটাকেও কপি করলাম কোথায়, অ্যাপ্লিকেশনের ভিতরে। তারপরে আমি ইনস্টল করলাম, প্রথমে ডিপেন্ডেন্সি ইনস্টল করার পরে পরবর্তীতে আমি সবগুলা ফাইলে আবার কপি করব, মানে অ্যাপ্লিকেশন লজিক যা যা আছে ডট, তারপরে আমি বিল্ড করবো, বাকি জিনিস সেম থাকবে। ওকে, এখন আমরা হচ্ছে বিল্ড করি এটা। আচ্ছা, এটা ব্লোটেড নাম দিয়ে ফেলছি, এটা এখন ব্লোটেড নাম চেঞ্জ করার দরকার ছিল। আচ্ছা, খেয়াল করেন, তো এখন হচ্ছে যে সে ওয়ার্ক করলে করলো, দেখেন এই দুইটা কিন্তু দুইটা আলাদা লেয়ারে আসছে। তো আমরা যদি এখন একটু ডকার ইমেজেস, এটা স্টিল 1.64 GB আছে, কমে নাই। কিন্তু আমরা যদি দেখি যে এটা হিস্ট্রিটা দেখি, সো ইউ ক্যান সি একটা লেয়ার এখানে অ্যাড হয়েছে 12 KB, পরে আর একটা লেয়ার হয়েছে অলমোস্ট 78 KB। আচ্ছা, তো আমরা একটা ছোট কাজ করতে পারতাম, এটা হচ্ছে যে দুইটা লাইনকে এক লাইনে লিখে নিতে পারতাম। যে এখানে প্যাকেজ, তারপর যদি এখানে একটা স্টার দিয়ে দিতাম, তাহলে ও রেজেক্ট ম্যাচ করে প্যাকেজ আর প্যাকেজ লক দুইটাকে নিয়ে। সো লেটস ট্রাই দিস। আমরা একটু ইয়ার নাম চেঞ্জ করি, এটাকে ব্লোটেড নাম দিয়ে এটাকে বলি হচ্ছে যে কি নাম দিব, হোয়াট কুড বি আ গুড নেম, ক্যাশড, ধরেন V2 অ্যাজ ইউ ক্যান সি ওই বেজ ইমেজ ডাউনলোড করতে নিয়ারলি একরকম কোনো সময়ই লাগে। কেন লাগে তাই না? কারণ হচ্ছে যে ওইটা অলরেডি বিল্ড ক্যাশে আছে। আরো মজার জিনিস আছে, ধরেন হইতেছে এরকম তিনটা কন্টেইনার চলতেছে, তিনটাই Node.js 20 ব্যবহার করতেছে। ওরা কিন্তু তিন Node.js 20 এর যে পেজ ইমেজটা, এটা তিনটা আলাদা আলাদা কপি করবে, ওরা সেম ফাইল ওরা শেয়ার করে। তো দিস ইজ অ্যানাদার বিউটিফুল অপটিমাইজেশন অফ ডকার। হ্যাঁ, আচ্ছা, তো এখন আমরা চেক করি যে যদি আমরা এখন কোনো কোড চেঞ্জ করি, সো হোয়াটস দ্য ইম্প্যাক্ট। সোর্স ts, so let's change this line, shutting down. So I just changed it and let's build it again. As you can see, ওই যে ইনস্টল পর্যন্ত এটা অলমোস্ট ব্লিঙ্ক অফ অ্যান আই হয়ে গেছে, ইট ওয়াজ অল ক্যাশড, রাইট? কপি থেকে হচ্ছে বিলটা আবার হলো। তো ডাজ ইট মেক সেন্স? মানে এই যে লেয়ার ক্যাশিং এর যে বিষয়টা, এটা কি পরিষ্কার হয়েছে সবার কাছে? কোনো প্রশ্ন আছে? এখন আমাদের কাছে দুইটা ইমেজ আছে, দুইটাই দেখেন যে হচ্ছে 1.64 GB, সামওয়ান আনমিউটেড হিমসেলফ। তো আমরা এখন V2 ক্যাশটাকে দেখি। তাহলে হচ্ছে ভাইয়া এখানে আমাদের যে ডিরেক্টরিটা মানে চেঞ্জেবল ফাইল আছে ওটা শেষে ইনস্টলের পরে মানে ডিপেন্ডেন্সির পরে। হ্যাঁ, এটা আপনাকে বুঝে করতে হবে। ধরেন প্রত্যেকটা ফ্রেমওয়ার্কেই মোটামুটি এটা কমন আর কি। ধরেন জাভা হইলে কি হয় যে ওইখানে নেভেন বা গ্রেডলিস ওখানে কিছু লাইব্রেরি থাকে, পাইথনেও কিছু লাইব্রেরি থাকে, নোডেও এরকম কিছু লাইব্রেরি থাকে। তো আগে ওই লাইব্রেরি ইনস্টল করার জন্য যা যা ফাইল টাইল দরকার ওগুলো আগে করে ফেলি, করে পরে হচ্ছে ইনস্টলেশনটা চালাবেন, সব লাইব্রেরি ইনস্টল করে তারপরে হচ্ছে অ্যাপ্লিকেশনের লজিক ফাইলগুলো কপি করবে। বুঝতে পারছেন? জি, বুঝতে পারছি। ওকে, তো এবারে দেখেন এখানে কিন্তু দুইটা লেয়ার তৈরি হয়নি, একটাই হয়েছে, কিন্তু এটা সাম করলে কত, বা এখানে 78 আর 12 যোগ করলে কত হয়? দেখেন এখান থেকে কিছু অপটিমাইজ হয়েছে, বুঝছেন? কিছুটা অপটিমাইজ হয়েছে।
তো দুইটা লেয়ারে করাতে একটা 12 কিলোবাইট আর একটা হচ্ছে কত 78 কিলোবাইট, যোগ করলে কত হয়? 78 আর 12 কত হয়? 12, 78 আর 2 হচ্ছে 80। আচ্ছা, 90 কিলোবাইট। আর এইখানে কত কিলোবাইট হচ্ছে দেখছেন? 81 কিলোবাইট। সো দিস ইজ দ্য ডিফারেন্স। জাস্ট চেঞ্জটা কি, আমরা আগের বারে হচ্ছে 2 লাইনে লিখছি কপি প্যাকেজ দেখছেন, কপি প্যাকেজ লক JSON. This time we wrote it like in a single line. So that created the difference. Right. So as of now, we haven't made significant improvement because এইটা আসলে আহ, মানে লোকাল ডেভেলপমেন্টের জন্য কিন্তু আমাদের ইমেজ সাইজের মাসাল্লাহ কোনো পরিবর্তন হয় না। আমরা যদি দেখি ইমেজেস ইজ জাস্ট দ্য সেম। অলরাইট, সো নাও উই আর মুভিং অন টু মাল্টি স্টেজ বিল্ডিং। সো এখানে একটু জাস্ট কনসেপ্ট একটু ডিসকাস করে দিই। Okay. Can you see the image? দেখেন, আমার এটা হলো রেগুলার। এখানে কি হচ্ছে, প্রথমে হচ্ছে এই যে নিচ থেকে উপর থেকে নোট 20 হচ্ছে বেস ইমেজটা, তারপরে হচ্ছে আমরা এখানে বিল্ড টুল গুলা নিলাম। মানে বিল্ড টুল গুলা কি, যেমন আমরা মেক ফাইল, তারপর হচ্ছে পাইথন, জিসিসি, এগুলার হচ্ছে যদি আমার অ্যাপ্লিকেশন বিল্ডিং এর প্রসেসে কাজে লাগে সেগুলো। তারপর হচ্ছে যে অ্যাপ্লিকেশনটা যখন আমরা এই যে নোড মডিউলস এ সবগুলা নিয়ে রাখছি, আমার তো প্রোডাকশনে ডেভ ডিপেন্ডেন্সির দরকার নেই। প্রোডাকশনে কি আমার অ্যাকচুয়াল যে ডিপেন্ডেন্সি গুলো সেগুলোই দরকার, আমার তো সব দরকার নেই, রাইট? তারপর হচ্ছে কি আমার এখানে সোর্স কোড আসে, তারপরে এই যে থিন লেয়ারটা টপে, ওইটা হচ্ছে যে কন্টেনারের রাইট টেবল লেয়ার, আর এর নিচে যা যা থাকে সবকিছু হচ্ছে রিড অনলি। এগুলাতে কন্টেনারের ভিতরে রাইট করা যায়। তো রাইটেবল লেয়ারের মধ্যে কি থাকে, অ্যাপ্লিকেশন যদি কোনো লগ প্রডিউস করে, সে যদি ওইখানে কোনো ধরেন ফাইল আপলোড করতেছে, ফাইলটাকে সে কোথায় রাখে? এই কন্টেনার রাইটেবল লেয়ারের মধ্যে রাখে। তো এইটাকে কন্ট্রোল করে যে ইউনিয়ন ফাইল সিস্টেম অথবা ওভারলে ফাইল সিস্টেম। এখন আমরা এখানে ইমপ্রুভমেন্ট কি আনতে পারি, আমাদের আসলে নোট 20 দরকার নেই, সরি 20 যে বেস, যেটা হচ্ছে ডেবিয়ান বেস বড় ইমেজের দরকার নেই, আমাদের আসলে একটা স্লিম ইমেজ হলেই হবে। এখন স্লিম ইমেজের মধ্যে কি আছে, এখানে স্লিম আছে, আলপাইন আছে। তো আলপাইনটা হলো খুবই ছোট, মানে থিঙ্ক অফ একটা অপারেটিং সিস্টেমের সাইজ মাত্র 5 মেগাবাইট, যেটা আপনার স্মার্ট ওয়াচে চলে। তারপর হচ্ছে যে স্লিম ইমেজ গুলো, এগুলো হচ্ছে কোথায় চলে, আপনার রাউটারে, তারপরে এরকম ছোট ছোট আইটি ডিভাইস আছে না, এগুলোর মধ্যে আপনি চালাইতে পারবেন। খুব ছোট মাইক্রো প্রসেসর দিয়ে মানে এটাকে চালাই দেওয়া সম্ভব। তা আমাদের কতটুকু হইলে হচ্ছে, এবং এখানে আরো মজার জিনিস আছে, এখানে অনেক ধরনের টুল, যেমন পাইথন স্ক্রিপ্ট রান করানো যাবে, এসএসএইচ করা যাবে, এগুলো করা যাবে। আমরা যদি এই জিনিসগুলো রেখে দিই, তাহলে কি হচ্ছে, আমার ইন্টারাকশন সারফেস বাড়তেছে, মানে ইন্টারাকশনের ক্যাপাবিলিটি বাড়ে। যত ইন্টারাকশনের ক্যাপাবিলিটি বাড়ে বাড়ে তত কি অ্যাটাক সারফেস বাড়ে। আমি কি এটা বুঝাইতে পারছি? মনে করেন যে আপনার ঘরের দরজা জানালা অনেক বেশি, পাহারাদার বেশি লাগবে। দরজা এখন মনে করেন দরজা সব বন্ধ, একটাই দরজা লাগবে, ওইখানে নিজে বসে আছেন। তো বিষয়টা এরকম আর কি। তো আপনি অ্যাটাক সারফেসও কমাই দিতে পারতেছেন একটা স্লিম মড কি বলে ইমেজ ব্যবহার করে। তো এখানে আমরা একটা মজার কাজ করছি, সেটা হচ্ছে যে আমরা প্রথমে একটা লেয়ার করবো আর কি। আমি বলছি যে প্রত্যেক লেয়ারে সে একটা টেম্পোরারি কন্টেইনার তৈরি করে, সেইখান থেকে সে যে আর্টিফ্যাক্ট গুলো দরকার সেগুলো নিয়ে এসে পরের লেয়ারে চলে যায়। তা আমরা একটা কাজ করতে পারি যে এখানে আমরা আরেকটা প্ল্যান করি। আগের লেয়ারের সব তো আমার দরকার নেই, দরকার নিজে যখন বিল্ড করে সে ওই আগেরটারে নিয়ে পরের লেয়ারে যায় আর কি, বুঝছেন? কিন্তু আমার তো সব দরকার নেই, আমার শুধুমাত্র মনে করেন যে একটা গো অ্যাপ্লিকেশন হলে আমার শুধু বাইনারিটা দরকার, আমার নোট জেস অ্যাপ্লিকেশন হলে শুধুমাত্র দরকার হচ্ছে যে ডিস্ট ফোল্ডার, সব দরকার নেই। তাহলে সেই কাজটাই করি। সো লেটস ট্রাই দ্যাট। ওকে, এখানে আসি। তো আমরা আরেকটা ডকার তৈরি করি। ছোট। হুম,
স্টেজ। তো এখানে আমাদের দুইটা লেয়ার থাকবে। আমাদের স্টেজ ওয়ানে আমরা অ্যাপ্লিকেশনটাকে জাস্ট বিল্ড করবো। ওকে, তো এইখানে আমরা ওই যে বিল্ড টুল এগুলো হাবিজাবি সবকিছু লেখা আছে, আমরা হচ্ছে নোট 20 ব্যবহার করবো। আচ্ছা, তো এখানে অ্যাজ দিয়ে এটাকে মানে লেয়ার গুলোকে ডিফাইন করা যাচ্ছে। এটাকে আমরা কমন একটা প্যাটার্ন আমরা দেখি, আপনি এলএলএম রে বললেও এলএলএম এরকম করে জেনারেট করবে। সো বিল্ডার, তো এখানে আমরা একটা ওয়ার্কিং ডিরেক্টরি তৈরি করলাম, যেটার নাম দিলাম অ্যাপ, অন্য নামও দেওয়া যেতে পারে। সেম আগের কাজগুলো করি, কপি, কোড লিখতেছি কি যে শান্তি লাগতেছে। তো সেটা আমরা নরমালি কি বলতাম, এলএলএম লেখো, npm ইনস্টল করে। এখন ইনস্টল করার পরে আমরা করলাম কি, যে কপি এভরিথিং টু এভরিথিং, দেন বিল্ড করি, রান, বিল্ড করলাম। So let's move on our second stage. So এইখানে আমরা কি করবো, আমরা হচ্ছে যে আমাদের মিনিমাম প্রোডাকশন স্টেজটা হচ্ছে production stage. এখানে আমরা কি করবো, নট গোনা ইউজ দা রেগুলার নোট 20, we're going to use the slim version of it. তাহলে এগুলোর মধ্যে পার্থক্য কি, এগুলো হচ্ছে যে স্লিম ও ডেবিয়ান বেস, কিন্তু এটা সাইজ সিগনিফিকেন্টলি কম। আবার হচ্ছে আপনার আলপাইন আছে ওটা আরো কম, কিন্তু ওখানে কিছু ক্যাপাবিলিটি কম থাকে, যেমন হচ্ছে যে সি প্লাস প্লাস এর জিনিসপত্র থাকে না। আমাদের অ্যাপ্লিকেশনটা ক্রিপ্টো আমি একটা লাইব্রেরি ব্যবহার করে, ওই লাইব্রেরিটা আন্ডারনিতে সি প্লাস প্লাস ব্যবহার করে। তো ওর হচ্ছে যে সরি সি ব্যবহার করে, তো ওর ওই রান টাইমটা দরকার আছে। হুম, তো এই জন্য আমরা স্লিম ব্যবহার করতেছি এখানে, স্লিম। তো আমরা যখন একটা পেজ ইমেজ চুজ করব, তা আমাদেরকে অ্যাপ্লিকেশন স্পেসিফিক নলেজ থাকা লাগবে, অথবা যারা অ্যাপ্লিকেশন বিল্ড করেছেন তাদের সাথে কনসাল্ট করে নিতে হবে যে ডু উই হ্যাভ এনি লাইব্রেরিজ ইন দিস অ্যাপ্লিকেশন, যেটার জন্য সার্টেন সেট অফ ক্যাপাবিলিটি লাগে। তো সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি যে ওই স্লিমটাকে মানে আলপাইন নিয়ে আলপাইনের মধ্যে ইনস্টল করে নিতে পারি ওই লাইব্রেরি। যেমন আমরা যদি জাস্ট রান এপিটি ইনস্টল হচ্ছে জিসিসি দিয়ে দিতাম, তখন সি এর রান টাইম চলে আসতো। এটা হচ্ছে আমাদের রান স্টেজ। তো এখানে সিমিলারলি আমরা একটা ওয়ার্ক ডিরেক্টরি তৈরি করবো। এইখানে এবার যেটা করবো, যে আমাদের অ্যাপ্লিকেশনটা নোট অ্যাপ্লিকেশনটা রান করার জন্য আমাদের মূলত দরকার হলো যে প্যাকেজ জেসনটা। মেশিন থেকে এটাকে কপি করলাম। তারপর আমরা করব হচ্ছে যে অ্যাপ্লিকেশনটাকে এবার হচ্ছে আমরা শুধুমাত্র প্রোডাকশনের জন্য যতটুকু দরকার, হ্যাঁ, ততটুকু আমরা ইনস্টল করবো। তো এইখানে আমরা জাস্ট ইনস্টল দিয়েছি, কারণ হচ্ছে যে আমাদের ডেভেলপমেন্টের ফেজে কিছু ডেভ ডিপেন্ডেন্সি থাকে, প্রত্যেক অ্যাপ্লিকেশনের লিঙ্ক, তারপর হচ্ছে ফরম্যাটিং, এগুলোর জন্য হচ্ছে কিছু লাইব্রেরি থাকে, যেটা আমার প্রোডাকশনে দরকার, রাইট? তো আমরা এবারে আর এমন কোনো লাইব্রেরি ইনস্টল করবো যেটা আমার প্রোডাকশনে দরকার নেই। এই জন্য এটা নোডের জন্য এভাবে লেখে যে ক্লিন ইনস্টল। তো অনলি দিয়ে অনলি ফ্ল্যাগটা দিয়ে আমরা হচ্ছে ভাগ করে দিতে পারি যে শুধুমাত্র প্রোডাকশনের গুলোই ইনস্টল হবে। ফ্রেমওয়ার্ক লাইব্রেরি অনুযায়ী ডিফারেন্ট ডিফারেন্ট হতে পারে। তারপরে আমরা কি করব, আমরা ওই যে উপরের স্টেজে, এই স্টেজে যা যা বিল্ড করছিলাম, ওই বিল্ড করে একটা ডিস্ট ফোল্ডার পাইছিলাম, ওই ডিস্ট ফোল্ডারটাকে নিয়ে যাবো। তো এটা কিভাবে করে, তো আমরা ড্যাশ ড্যাশ ফ্রম দিয়ে এই যে এখানে ট্যাগিং করতেছি না বিভিন্ন স্টেজ, ওই ফ্রম দিয়ে স্টেজ গুলাকে পয়েন্ট করা যায়। ফ্রম বিল্ডার, সেখান থেকে অ্যাপের ভিতরে বিল্ডারের ভিতরে অ্যাপের ভিতরে যে ডিস্ট ফোল্ডারটা আছে সেটাকে এই কারেন্ট ওয়ার্ক ডিরেক্টরির মধ্যে ডিস্ট ফোল্ডারের ভিতরে কপি করা। আচ্ছা, করলাম। তারপর আমাদের পোর্টটা কত ছিল বললাম তো, ভুলে 739।
এবার এই অ্যাপ্লিকেশনটাকে আমরা কিভাবে রান করবো? সিএমডি এখানে হচ্ছে নোড দিয়ে রান করবো, বিল্ড ডিস্ট্রিবিউশনের ভিতরে লিস্টের মধ্যে ইন্ডেক্স ডট জিএস ফাইল। তো ফর এক্সাম্পল গো অ্যাপ্লিকেশন হলে সেটা সরাসরি বাইনারিটাকে রান করতে হবে। তো জাস্ট সিম্পলি দুইটা স্টেজ করে ফেলছি। প্রথম স্টেজে আমরা অ্যাপ্লিকেশনটা বিল্ড করলাম, বিল্ড করে আমাদের শুধু দরকার ডিস্ক ফোল্ডারটা। তারপরের স্টেজে আমরা প্রোডাকশনের জন্য যে মিনিমাম স্টেজটা দরকার সেখানে প্রোডাকশন অনলি লাইব্রেরি গুলোকে ইনস্টল করলাম এবং আমার যে বিল্ড করা ফাইলগুলো সেগুলো কপি করে নিচ্ছি। আই হোপ আমি কোনো বানান ভুল করিনি। আচ্ছা, এখন আমরা এই বিল্ড করবো। বিল্ড এটা হচ্ছে আমরা বলি ভি3 মাল্টি, জাস্ট মাল্টি মাল্টি। আর এটা হচ্ছে ডট স্ল্যাশ ফাইল ডট ড্যাশ এফ দিতে হয়, ড্যাশ এফ মাল্টি স্টেজ। তারপর আমরা ট্যাগ দিই শুধু ট্যাগ কত কিছু ছিল আমাদের স্টেজে লিখি। আর দেখা যায় না stage এ লিখি। না, stage। আচ্ছা, এটা দিলাম, দেওয়ার পরে কারেন্ট দিলাম, কপি কি বললো এটাতে একটা ভুল আছে, কপি বিকজ অফ দিস ও আমি তো বলি নাই কোথায় কপি করবো, সেটা তো বলিনি। পরেরটা তো বলছে ঠিক মতো। Yes. Alright, so as you can see যে ইমেজ ডাউনলোড করে নিয়ে আসা was so fast, নিয়ে আসলো। আসার পরে হচ্ছে সে আমরা দেখতেছি বিল্ড করলো এখানে, তারপর হচ্ছে ক্রিয়েট করছে, প্যাকেজেস কপি করলো, কপি করার পরে সে হচ্ছে এখানে আচ্ছা এটা তো হইলো ফার্স্ট স্টেজ। কপি করলো, ওকে সবগুলা স্টেজ শেষ। এখন আমরা হচ্ছে যে so what's the difference? Do you see that 1.64 gigabyte to 307? Does anyone have any question with this? Right, so let's check the history. এখন একটা মজার জিনিস দেখা যাচ্ছে, এইখানে আমরা দেখতে পাচ্ছি বেস যে ইমেজটা ওটার সাইজ কত, মাত্র 85 মেগাবাইট। আর প্রিভিয়াসলি ওকে ইট ওয়াজ 133 মেগাবাইট। এখন আলপাইন স্কুলে এটা আরো ছোট। তারপর এই পর্যন্ত ছিল হচ্ছে আমাদের যে সেকেন্ড লেয়ার। আগের লেয়ার পুরোপুরি মানে স্টেজ 1 পুরোপুরি উধাও, নাই কোথাও, শুধুমাত্র কপি লেয়ার আছে। তো উইথ দ্য সিম্পল ট্রিক অফ মাল্টি স্টেজিং আমরা কি করতে পারলাম, যে ইমেজ সাইজকে সিগনিফিকেন্টলি ছোট করে দিই, রাইট? ওকে,
দেন এখন হচ্ছে আমরা চলে যাব একটু সিকিউরিটি। সিকিউরিটির ব্যাপারটা বললে আসে হচ্ছে, এখানে আমি জাস্ট একটা ছোট কমান্ড আপনাকে দেখাই। ইন্সপেক্ট দিয়ে একটা ইমেজ দিলে ওই ইমেজের ভিতরে কি কি আছে সব দেখা যায়, কিন্তু এই দেখেন এনভায়রনমেন্ট ভেরিয়েবল গুলো দেখা যাচ্ছে, খেয়াল করছেন? তো বাই এনি চান্স আপনি যদি বিল টাইমে, দেখেন দুইটা জিনিস, একটা হলো বিল টাইম মানে যখন আমরা ইমেজটা তৈরি করবো, আরেকটা হচ্ছে রান টাইম যখন কন্টেন্টটা রান করবে অ্যাকচুয়ালি। সো এই বিল টাইমে কোনো সেন্সিটিভ এনভায়রনমেন্ট ভেরিয়েবল যদি আমরা ডকার ইমেজ বিল করার সময় রেখে দিই, what will happen if your docker image is compromised, মানে অন্য কেউ পেয়ে যায়, they will get your secrets। বুঝাতে পারছি? তো কখনোই সেন্সিটিভ এনভায়রনমেন্ট ভেরিয়েবল বিল টাইমে রাখা যাবে না। you need to put them on the run time। এই জায়গাটা একটু সতর্ক থাকতে হবে। এবং ইমেজ গুলো বিল্ড করে পাবলিকলি যেখানে সেখানে রেখে দেওয়া যাবে না। এগুলোর জন্য মানে একদম সবচেয়ে সহজ সমাধান হচ্ছে যে গিটহাবের ইমেজের জিএইচসিআর আছে, তারপর আমরা যদি এডব্লিউএস এর কন্টেইনার রেজিস্ট্রি, সরি ইমেজ রেজিস্ট্রি, তারপরে জিসিপির প্রত্যেকটা ক্লাউড প্রোভাইডারেরই হচ্ছে যে আপনার ইমেজ রেজিস্ট্রি আছে, সেখানে রাখা যায়। আর সবচেয়ে সহজ হচ্ছে ফ্রিতেই আপনি গিটহাবে রেখে দিতে পারবেন। গিটহাবে অ্যাকশন দিয়ে যদি বিল্ড করেন দেন গিটহাবের মধ্যে পুশ করে রেখে দেওয়া যায়। প্রাইভেট রিপো হলে সেগুলো আর কি অ্যাক্সেস করতে পারবেন। তো বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট। অ্যানাদার ইম্পর্টেন্ট পার্ট ইজ, অনেক সময় আমরা বিল্ডের সময় আর্গুমেন্ট পাস করি, বিল্ড আপ পাস করি। তো এই বিল্ড আর পাস করার সময় খেয়াল রাখবেন, আপনার ধরেন যে এইখানের মধ্যে একটা আর্ক পাস করতেছেন, প্রত্যেক ফর্ম শুরু হয়েছে মানে ওই যে আগেরটা গন ফিনিশ, আগেরটা আগের স্টেজের কোনো কিছু আর নাই। তো আপনি যদি এখানে একটা আর্গুমেন্ট পাস পাঠান, ধরেন হচ্ছে যে স্টেজিং নাকি হচ্ছে যে প্রোডাকশন। সো আমি একটা example দেখি। এখানে ধরেন আমরা একটা আর্গুমেন্ট পাঠাচ্ছি, নাম হচ্ছে যে ইএনভি আর্গুমেন্ট। তো এই আর্গুমেন্টটাকে আমরা হচ্ছে একটা ইএনভি হিসাবে জিজ্ঞেস করে দিই। ধরেন এটা বাই ডিফল্ট থাকবে হচ্ছে প্রোডাকশন। তারপর আমরা এখানে যখন বিল্ড করতেছি, বিল্ডের আগে হচ্ছে এনভায়রনমেন্ট ভেরিয়েবল দিতে পারি, লাইক দিস। হচ্ছে যে happy, আচ্ছা, happy equals to আমাদের ভ্যারিয়েবল ব্যবহারের জন্য ওকে। অথবা একটা জিনিস করি, অ্যাপ্লিকেশন লজিকটা একটু দেখি। কি কি এনভায়রনমেন্ট পাঠাচ্ছি, ভেরিয়েবল আমরা পাঠাচ্ছি এখানে ডট, ও পোর্টটাকে পাঠাই দিচ্ছি। তো পোর্টটাকে আমরা একটা বিল্ড আর্গুমেন্ট হিসাবে পাঠাইতে পারি। সো লেটস ওয়ার্ক উইথ পোর্ট। পোর্ট পোর্ট যদি কিছু দেয়া না থাকে তাহলে বাই ডিফল্ট উইল বি 3000। আর এখানে আমাদের এনভায়রনমেন্ট পোর্ট, দুইটার নাম একই, ডু নট গেট কনফিউজড। দিস আর টু ডিফারেন্ট থিং। উপরের পোর্টটা হচ্ছে জাস্ট বিল্ডের জন্য আর্গুমেন্ট, মানে একটা প্যারামিটার পাঠাইলাম আর কি। তারপর আমরা হচ্ছে সেখানে আরেকটা আর্গুমেন্ট দিতে পারি, ধরেন এরকম আর হচ্ছে ইএনভি, এনটা হচ্ছে বাই ডিফল্ট উইল বি প্রোডাকশন। এখানে এসে ইএনভি
তো এটা দিলাম। এখন প্রশ্ন হচ্ছে যদি এই একই লাইনগুলো আমরা যদি এইখানেও ব্যবহার করি, for this, will this work? No, it will not. কেন? কেন কাজ করবে না? And as I mentioned, যদি মাল্টি স্টেজ ইয়ে থাকে, তো প্রত্যেক ফর্মের জন্য আপনার আবার এই আর্গুমেন্ট গুলো ডিফাইন করতে হবে। তা বুঝতে পারছি? So you need to essentially define that here as well. After this, কারণ কি? Can anybody tell? কেন আমাদের প্রত্যেক স্টেজে আলাদা আলাদা করে হচ্ছে আর্গুমেন্ট গুলোকে কপি করা লাগতেছে, সেম জিনিস আবার লিখতে হচ্ছে? ওয়াই? কারণ হচ্ছে যে একটা লেয়ার থেকে যখন আমরা একটা স্টেজ থেকে আরেকটা স্টেজে যাচ্ছি, ইট ইজ স্টার্টিং দ্য টেম্পোরারি কন্টেইনার অ্যাগেইন। সো এই ইনফরমেশনটা আর সে রাখতেছে না কারেন্ট কন্টেক্সটে, রাইট? ওকে, সো লেটস ট্রাই উইথ দিস। আচ্ছা, does anyone have any question here? হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমরা এনভায়রনমেন্ট আর্গুমেন্টে লাস্ট স্টেজে রাখতে পারতাম। সরি, শুনতে পাইনি, আরেকবার একটু যদি বলতেন। এই আর্গুমেন্ট গুলো আর এনভায়রনমেন্ট গুলো লাস্ট স্টেজে রাখতে পারতাম, ফার্স্ট না রেখে। কারণ আমার দুইটা মানে আমি ধরে নিচ্ছি যে আমার দুইটা স্টেজে লাগবে আর কি, এখন জাস্ট এই স্টেজে দেখানোর জন্য। কারণ ওই স্টেজে কি আমরা বিল্ড করতেছি না, বিল্ডের জন্য তো ওই যে আমার পোর্টটাকে লাগবে, রাইট? তো পোর্টে তখন সে তো ওই যে এনভায়রনমেন্ট ভেরিয়েবল খুঁজবে, বুঝতে পারছেন? আচ্ছা, জি। তো হ্যাঁ, আবার যখন আপনি প্রোডাকশনে রান করতেছেন, রান টাইমে ওইখানে আপনার এনভায়রনমেন্ট হচ্ছে যে এটা না দিলেও আপনি ওই যে যখন প্রোডাকশনে যখন রান কমান্ড দিচ্ছেন তখন আপনি এনভায়রনমেন্ট পাস করে দিতে পারেন, তাই না? জি, আচ্ছা আচ্ছা। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? ওকে, লেটস ট্রাই টু বিল্ড ইট ওয়ান মোর টাইম। তো এখন দেখেন ওই যে ক্যাশ গুলা উড়ে গেছে, তো আবার এটাকে ইয়ে করা শুরু করছে। হোয়াট হ্যাপেন্ড? fail to resolve. Configuring tab. It suggested us to use omit development. Acha, can do that. But it worked earlier. Did not configure successfully. Okay. So we can change it. It's here. This is we need to solve. Okay, did not compile successfully. What was the error?
Python is not safe in command line configuration. Oh, I was looking for Python for that environment, but we don't need Python here. Okay, I'll just remove these things for now. এটা এখন ডিবাগ করতে বসলে সময় নষ্ট হবে। আমি যেটা বুঝাইতে চাইছি যে যদি আমরা আর্গুমেন্ট পাস করি বিল্ড আর্গস গুলো, মেক শিওর যে আমরা যখন প্রত্যেকটা স্টেজ খেয়াল রাখি যে কোন স্টেজে কোনটা দরকার। Nadia, what we did earlier, only production. So that's okay. ঠিক আছে, তাহলে এইটা গেল সিকিউরিটির ব্যাপারটা বললাম। হোয়াট আই মিসড সিকিউরিটি সিকিউরিটি লিক্সের মধ্যে হচ্ছে যে আচ্ছা সিকিউরিটির বিষয়টা আমি হচ্ছে বুঝাইতে পারছি। কোনো সেন্সিটিভ ইনফরমেশন যেটা পিল টাইমে থেকে যেতে পারে ওইটাকে আমাদের একটু দেখতে হবে, এবং ডকারের যেই আমাদের ইমেজটা তৈরি হবে সেটাতে আমরা ইন্সপেক্ট করে অবশ্যই দেখে নিব যে জিনিসপত্র ঠিকঠাক মতো আমরা রাখছি কিনা। যদি এরকম চান্সেস থাকে আমাদের প্রবলেম হতে পারে যে মানে এমন কোনো ইনফরমেশন আমরা রেখে দিই যেটা পটেনশিয়ালি হচ্ছে কেউ যদি ইমেজটা পেয়ে যায়, আর আমরা তো জানি না ইমেজটা তো হচ্ছে যে এখন ডেভেলপাররা ডেভেলপমেন্ট করতেছে, তো তারা যদি কোনোভাবে কোথাও শিপ করে বা কিছু করে তখন আমাদের এই প্রোডাক্ট মানে ক্রেডেনশিয়াল গুলো লিক হতে পারে। তো এই ক্ষেত্রে আমাদেরকে একটু কশাস থাকতে হবে। Correct. What else I have for today? Property. One thing we can definitely do সেটা হচ্ছে যে আমরা পার্টিকুলার ইউজার তৈরি করে দিতে পারি। তো ইউজার তৈরি করে দিলে হবে কি যে ওই ইউজারটা শুধুমাত্র হচ্ছে আমাদের ওইখানে হচ্ছে যে নোড.জেএস এর এক্সিকিউটেবলস আমরা সাধারণত কি করতে পারি যে ইউজার আলাদা একটা ইউজার তৈরি করে দিতে পারি এবং সেই ইউজারের পারমিশন ডিফাইন করে দিতে পারি। তাইলে যেটা হবে যে কন্টেনারের মধ্যে যখন অ্যাপ্লিকেশনটা চলবে অ্যাপ্লিকেশনের ক্যাপাবিলিটি লিমিটেড থাকে। তো দিস ইজ অ্যানাদার স্টেপ ক্যান ডু। ওকে, এর বাইরে আমার কাছে আর কিছু নাই ফর টুডে। তো আমি একটু রিক্যাপ করি। সো আমরা কি কি শুরু করলাম, আমরা প্রথমত দেখছি যে ডকার ইগনোর, সেটা দিয়ে আমরা আননেসেসারি ফাইলস এন্ড ফোল্ডারস ওগুলোকে স্কিপ করতে পারি। দেন উই স ডিফারেন্ট টাইপস অফ বেস ইমেজেস, কোনটা সাইজ কেন বড় হয় কারণ হচ্ছে যে সাম ফুল ক্যাপাবিলিটিস, যেমন আমরা যদি স্ক্রিপ্ট রান করতে চাই কন্টেনারের ভিতরে তখন আমাদের নিশ্চয়ই স্ক্রিপ্ট রান করার মতো ওখানে শেল করার মতো অবস্থা থাকতে হবে, বা হচ্ছে যে ওটার ভিতরে যদি আমরা কার্ল করতে চাই তাহলে কার্ল ইনস্টল করতে হবে আর কি। তো ডিপেন্ডস প্রোডাকশনের যে ইমেজগুলো সেখানে যত কম আসলে অ্যাটাক সারফেস রাখা যায় আর কি, ক্যাপাবিলিটি খুবই লিমিট করে যা অ্যাকচুয়ালি দরকার তাই এখানে রাখা। অনেকেই যেটা করেন যে একদম আলপাইন ইমেজের উপরে খুবই লিন ওয়েটেড শুধুমাত্র যা যা লাইব্রেরি ওগুলো ওগুলো যেগুলো যেগুলো দরকার ওইটা দিয়ে একটা বেস ইমেজ তৈরি করে রাখেন, যেমন নোডের জন্য একটা তৈরি করে রাখেন, পাইথনের জন্য একটা তৈরি করে রাখেন, তৈরি করে রেখে শুধুমাত্র ওই মানে তারা আর অর্গানাইজেশনের ভিতরে যার যখন যে বেস ইমেজটা লাগে তারা হচ্ছে যে নিজেদের রেজিস্ট্রি থেকে পুল করে নেয়, তারা এরকম ওপেন সোর্স গুলো নেন না। তো এটা কেন করা হয়? ফর সিকিউরিটি পারপাস। So this was the, I would say, discussion for today. I think we're just on time. So here now we can move into the question and answer. Okay. So the first question to আমি করি আর কি। তো
হাউ মেনি অফ ইউ আর দেয়ার যারা হচ্ছে যে একদম নতুন কিছু একটু নতুন শিখতে পারছি? জাস্ট রেজ ইউর হ্যান্ড, অর ইজ দ্যাট সামথিং ইউ অলরেডি নো? Oh my God, I just this right. Two people, three, four. How many people are here? Alright. কতজন আছি যে we already knew all these things? Just raise your hand. Classical ভাই. Alright. Uh, have we met before Classical ভাই? জি ভাইয়া, আসলে এটা পুরাই নতুন তো আমার জন্য একটু টাফ, একটু না বেশি টাফ। তো মানে আমি না, মাত্র আমার প্রশ্ন ছিল কি এটা কি আগে থেকে জানতাম কি না, এই আজকে যারা ডিসকাস করলাম? নো ভাইয়া, আগে থেকে এটা কিছুই জানতাম না। তো ও মোটামুটি আচ্ছা দেখলাম, আচ্ছা, নোট রাখলাম সো দ্যাট। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। এনিও, আর এইটা মনে হয় হচ্ছে যে ইয়ে করবে, ইউটিউবেও দিয়ে দিবে পরে, বাট দ্য থিং ইজ এখানে ইন্টারাকশন করতে পারাটা ইম্পর্টেন্ট। সো উই স্টিল হ্যাভ I think 2 minutes, so we can still discuss. Mollika De, you are from Jahannagar. ইয়েস ভাই। All right. কেমন? Okay. আমি So, ভাবলাম ফার্স্টে আপনি হচ্ছে চিনবেন কিনা, yeah, নাম why দেখে should হঠাৎ। I? So you guys are the like first set of people যাদেরকে হচ্ছে যে আমি কোডিং ক্লাস নিয়েছিলাম। হুম, Okay. ভালো ছিল ভাই ক্লাসটাই। স্পেশালি লাইক ডকার ক্যাশিং যেটা আর কি, এটা নিয়ে হচ্ছে আমার আইডিয়া ছিল না আগে, হচ্ছে মানে ডকার নিয়ে কাজ করা হয়েছে, বাট এই যে ক্যাশিং যেটা, এটার আইডিয়াটা হচ্ছে মানে নিউ আমার কাছে। এটা ভালো ছিল। Okay. Nice. আসলে এই জিনিসগুলো নিয়ে না মানে সামটাইমস আমিও একটা সময় প্রায় খাইতাম যে অলওয়েজ মনে হতো যে আসলে অনেক হাই লেভেল ইউজ করতেছি, তো একসময় মনে হইলো যে একটু ডিপ ডাইভ করি যে ভিতরে কি আছে। এখনো আসলে যে খুব বেশি করা গেছে তা না, এখানে বেসিক নলেজ লাগে হচ্ছে অপারেটিং সিস্টেম আর কম্পিউটার আর্কিটেকচার। আনফরচুনেটলি এই দুইটা কোর্স আমরা ওইভাবে ইউনিভার্সিটিতে পড়ি না আর কি, ফাঁকে ঝুঁকি দিই। তো দিস ইজ রিয়েলি ইম্পর্টেন্ট, বাট অ্যাগেইন এটা খুবই নেসেসারিও না যে এটাতে খুব এক্সপার্ট হইতে হবে, বিকজ ফর এক্সাম্পল এক্সেল ভালো ব্যবহার করতে জানলেও ওইটা একটা খুবই কোয়ালিটি স্কিল আর কি। তো সেম গোজ হিয়ার, ইফ ইউ নো হাউ টু অপটিমাইজ দিস সর্ট অফ থিং, অল্প কিছু জিনিস মাথায় রাখলেই হয় আর কি। হ্যাঁ, সো আমি চেষ্টা করছি যে ওই যে নূর ভাইয়ের যেই কন্টেন্ট গুলো আছে ওগুলা দেখে একটু সাজাইতে। সো আই হোপ ইট উইল হেল্প ইউ গাইস। থ্যাংক ইউ অল ফর জয়নিং। আর যদি কোনো কোশ্চেন থাকে, we still have few minutes. ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? তো ভাইয়া আমি পারিসা ভাইয়া, আপনি কি চিনতে হ্যাঁ হ্যাঁ, পারছেন? ওয়াই নট। তো সবাই এখানে আমি ম্যাক্সিমাম মানুষকে চিনি, তো ইন্টারেস্টিং যে জি ভাইয়া, আমি আসলে লাস্ট 10-15 মিনিট আগে জয়েন করছি আর কি। আমার হচ্ছে অফিস থেকে আমি কিছুক্ষণ আগে আসছি। আসলে আপনি ক্লাস নিবেন দেখে রেজিস্ট্রেশন করা হয়েছিল, আমি আচ্ছা আচ্ছা, কিন্তু টাইমে আসলে খোলাতে পারিনি। নো তো ওয়ারিজ, এটা ভিডিওটা থাকবে, বাট জি ইফ ইউ জি হ্যাভ এনি কোশ্চেন, সো আর ইউ ইউজিং ডকার দিস ডেজ? ইউ শুড বি। জি জি, আসলে এই মানে রেকর্ডিংটা আসলে কোথায় পাবো, আসলে এটাই জানতে চাচ্ছিলাম। এইটা প্রবাবলি মেইল করে দেওয়া হবে, এন্ড ইউটিউবেও ওরা মনে হয় দিয়ে দিবে আর কি, হোয়াটসঅ্যাপ করে। জি জি ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া, ভালো ছিল লাস্টের 10 মিনিট আমি জয়েন করছি, কিন্তু ভালো ছিল ক্লাসটা। থ্যাংক ইউ। আমি হচ্ছে একটু সময় নিয়ে ভাবলাম যে একে কত এই জিনিসগুলোর একটু কঠিন আছে আর কি। আম, ওই একদম আন্ডারনিথে ডকার কিভাবে কাজ করে সেটা আসলে অনেক বড়, এটা অল্প সময় ব্যাখ্যা করাটাও মুশকিল, বাট এই বেসিক জিনিসগুলা ব্যবহার করা যায় আর কি। আর ইউজারের ক্রিয়েশনটা দেখাইলাম না, জাস্ট বলে রাখলাম বাকি, বিকজ ইন দিস ডে ওই ওটা লিনাক্সের বেসিক থেকে আসে আর কি, যে আলাদা ইউজার ক্রিয়েট করা, তাকে আলাদা পারমিশন দেয়া, ওখান থেকে আসে আর কি। So yeah, everything points back to the basics.
বেসিক্স অফ লিনাক্স, বেসিক্স অফ মানে নেটওয়ার্কিং, অপারেটিং সিস্টেম। দ্যাট ইজ ওয়াই আই থিঙ্ক যে নূর ভাই সবাইকে হচ্ছে যে একটু পিড়াপিড়ি করে হচ্ছে ইয়াদ শিখতে, লিনাক্স শিখতে, নেটওয়ার্কিং এগুলো তো অনেক বেশি pressure থাকে। Yeah, it's interesting. জি ভাইয়া, ফার্স্ট টাইম কেউ দেখলে তার মাথা ঘুরে যাবে এটা। না না, মাথা ঘুরবে না, ইংলিশের আকার মাথা ঘুরবে না। এখন সবাই সবাই। হ্যাঁ, আলামিন ভাই, হোপ যে আপনার থ্যাংক ইউ সো মাচ। ইয়েস, আমরা হচ্ছে রেকর্ডিংটা দিয়ে দিব, একটু মনে হয় এডিট করবে। আর আমি হচ্ছে গুছায় কোনো কিছু করতে পারি না, আমার হচ্ছে সব অন দা ফ্লাই। হ্যাঁ, আই ডু নট প্ল্যান আর কি। তো ওরা হয়তো একটু এডিট এডিট করবে। আই ডোন্ট নো এটা ইউটিউবে দেওয়ার পরে কিরকম বলবে, মানুষ আবার বকাঝকা করে নাকি, দেখা যাক। Okay, ঠিক আছে। আই থিঙ্ক থ্যাংক ইউ এভরিওয়ান। Unrelated to this class, as we are working with technology, thank you. Thank you. Walaikum salam. At this point, no, not my awareness. I need to ask actually. যে আসলে কবে hire করবে or something. But you can keep an eye on the social media and তাইলে হচ্ছে যে দেখা যাবে আর কি। আসলে ইন্ডাস্ট্রিতে এখন একটু খারাপ সময় চলতেছে আর কি, হায়ারিং কমতেছে, বাট I have some discussion with everyone that people might start hiring, but it will be different. So মার্কেটে এখন অনেকে স্ট্যাক হয়ে গেছে আর কি, অনেক মানুষজন স্ট্যাক হয়েছে। সো হুএভার ইজ, এখন আসলে মানুষজনকে ফিল্টার আউট করা খুব ডিফিকাল্ট, কারণ হচ্ছে so people can prompt and they can come out with some results. So engineering became like prompting, but yeah, that's not the case. You need to know like at least what you are producing. You need to understand what it is producing. At least on a high level হইলেও বোঝা লাগবে আর কি। Otherwise যেটা হবে যে we cannot like ship something যেটা প্রোডাকশনে গিয়ে কিরকম বিহেভ করবে we don't know, and it's gonna be a problem. And without the basics, you can create demo ready stuff. It's really hard, like smaller scale হয়তো possible, like in larger scale or something, be able to make something really useful. It's difficult, but আমি এটাতে কাউকে ডিসকারেজ করতেছি না যে ভাইব কোডিং যারা করতেছে তারা কিছু জানে না, বাট যারা আসলে কনসিস্টেন্টলি ভাইব কোডিং করতে থাকবে লাইক 1 ইয়ার 2 ইয়ার, এবং তারা যদি কিউরিয়াস এনাফ হয়, দে উইল বি ইভেন্চুয়ালি ইঞ্জিনিয়ার্স। বিকজ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ এত আহামরি কিছু নাই, এটা অনেকেই হয়তো একটু প্রাইড নেই এখানে। বাট তুই যদি, কারণ আমরাও যে শিখছি, আমরা শিখতে তো আমরা কিউরিসিটি থেকে, বা আমাদেরকে গাইড করছেন এই জায়গায় প্লাস করছি ইয়ে করছি, ওইভাবেই তো শিখলাম, রাইট? তো ইট টেকস টাইম, দ্যাটস ইট। মানে আমাদের দেশের মাইন্ডসেট হচ্ছে যে উই ওয়ান্ট টু লার্ন সামথিং নিউ, বাট আই ওয়ান্ট টু স্পেন্ড 1 month অ্যাট লিস্ট অর 2 weeks। সো 2 weeks এ যে স্কিলটা অ্যাচিভ করা যায়, সো দ্যাট উইল নট বি দ্যাট ভ্যালুয়েবল। ফর এক্সাম্পল, আমরা যদি কেউ ডেটা সেন্টারে কাজ করতে চাই, ডেটা সেন্টারে কাজ করার জন্য ওই ধরনের স্কিল সেট অ্যাচিভ করতে টেক্স ইয়ার্স। যখন আমি ইউনিভার্সিটিতে ঢুকি তখন কোড ফোর্সেস যে পিটার টুরিস্ট, মানে পিটার সাকসেস হচ্ছে টুরিস্ট আর কি, জেনারিক ক্যারেক্টারিস্টিক। So Peter used to say it takes 10 years to learn coding, and that's true. For me, I think it will take more. So any sort of sophisticated skill that takes time. So if someone is not willing to put that time and effort, they should not expect যে আসলে আমি শর্ট টাইম কিছু দেওয়া হবে, তাতে এই সময় এসে আসলেই কঠিন। অ্যাজ ইউ ক্যান সি যে এলএলএম দিয়ে অনেক কিছু করা যাইতেছে, কিছু হবে। সো হাউ মেনি, মানে আমার খুব বিরক্ত লাগে সোশ্যাল মিডিয়াতে ঢুকতে যে
জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক যত দ্রুত না আসতো, এই এলএলএম এর যেমন মেমোরি ফ্রেমওয়ার্ক তার থেকে বেশি দ্রুত আসে, এটা করতেছে এটা করতেছে এটা। হাউ মেনি অফ দেম আর ট্রুলি ইউজফুল? ভেরি ফিউ। ইউনো, একটা র্যাক সিস্টেমকে পারফেকশনে নিয়ে আসা যে কি ডিফিকাল্ট, ক্রেজি। It's gonna pick up the right thing, the most related thing to the user prompt. It's not that easy. And yes, here comes your engineering. Here come your knowledge basics again. Like এখন অবস্থাটা এরকম হয়েছে যে মানুষের প্রতি এক্সপেকটেশন অনেক বেশি, অনেক বেশি। So it's not demotivating. I'm not demotivating anyone. We used to work hard back in our time. We tried our best with the resources. এখন আমরা যদি বলি এই 20 বছর আগে যখন ইন্টারনেট অ্যাভেলেবেল ছিল না, তখন যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা কম্পিউটার প্রোগ্রামিং শিখছেন তারা বই পড়ে পড়ে যতটুকু শিখছেন তারা কি কম শিখছেন? না, তারা কম শিখেন না। They learned a lot, but I guess আমাদের সময় এসে আমাদের কাছে এক্সপেকটেশনটা আরো বেশি। এখন এখন যারা আছে তাদের থেকে এক্সপেকটেশন আরো বেশি, কারণ লার্নিং অনেক সহজ হয়ে গেছে। এটা আজকে আমি যে জিনিসগুলো জাস্ট বললাম আপনাদের। So if you guys just curious enough on, তারপর যদি একটু গিয়ে ঘাটাঘাটি করেন, আমি মোটামুটি গ্যারান্টি দিয়ে বলতেছি যে একটু ঘাটাঘাটি যদি আপনারা করেন, বাই 7 or 8 days you guys will be a different person than 7 days. 7 দিন যদি এটা নিয়ে একটু টাইম দেন, তাইলে হচ্ছে যে দেখবেন যে আপনি একজন ডিফারেন্ট মানুষ হয়ে গেছেন। অলসো লাইক যে ওয়েবসাইটে ভিডিও টিডিও দেওয়া আছে আমাদের, এইগুলো দেখতে পারেন। তো এই ভিডিওগুলো হেল্প করবে কি জাস্ট আপনার জার্নিটা ইজি করে দেবে। ফর এক্সাম্পল, এই যে আমি যা যা করছি, এটা করতে কিন্তু আমার সিগনিফিকেন্ট সময় লাগছে। অলদো আই ওয়ার্ক উইথ দিস, আমার এগুলো জোগাড় করতে হয়েছে, নোট গুলা তৈরি করতে হয়েছে, স্পিচ কি কি দিব, কি কি কমান্ড রান করবে, লট অফ টাইম। বাট ফর ইউ গাইজ টু কনসিউম ইট, ইট বিকেম ইজি। সো try to spend some time, right? It's anything, if you want to improve, you need to spend time. যেমন আমজাদ কারপাথি বলতেছিলেন যে you need to spend 10,000 hours to become a master of something. 10,000 hours, right? But you know, অতটুকু আগে মানুষজন অনেক কিছু হয়ে যায়। So I can tell my story যে back in my days, আমাদের ইন্টারভিউ পুরো প্রিপারেশন টাইমটা ছিল 14 মাসের। So we targeted 2 years, but 14 মাসে আমরা খুব ভালো রেজাল্ট পাইছি। এনিহো, তখন হয়তো শর্টার ভার্সন অফ ভিডিও ছিল না, থাকলে গেছিলাম, মানে রিল ছিল না, আল্লাহ বাঁচাইছে। রাইট, অনেক সিরিয়াস এটাই সব কথাবার্তা থেকে খারাপ জিনিস ভাই। আচ্ছা, হচ্ছে ঠিক আছে। আই থিঙ্ক কি মেহেদি জয়েন করবেন, কথা না। ওকে, আই ক্যান স্টপ দ্য রেকর্ডিং। রিলসটারে কোনোভাবে ব্যান করা যায় না ভাই, ব্যান করে দেন। না, আমি নিজেই রিল দেখি।